জন্মবার্ষিকীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পার্ঘ অর্পণ করছে। আমাদের এমএলএর বক্তব্য এরপরেই করব। আপনারা একটু দেখবেন আমাদের টিভি। এরপর প্রথমেই চলে যাওয়া হবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় উদয়ন সংঘ ক্লাবে। সেখানেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 150তম জন্মবার্ষিকীতে দেশবন্ধুর প্রতিকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে সেটির উদ্বোধন করবেন। ফালাকাটার উদয়ন সংঘ ক্লাব। হ্যাঁ, এটা হোক। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আপনারা ভালো করে, আমি জানি আমরা এখানে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং উদয়ন সংঘ ফালাকাটা উদয়ন সংঘ পক্ষ থেকে সবাই আছি। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা আলিপুরদুয়ার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সেখানেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের 150তম জন্মবার্ষিকীতে দেশবন্ধুর প্রতিকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী এটা আলিপুরদুয়ারে আপনারা প্রতি বছরই করেন, এটা খুব ভালো কাজ এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন উপলক্ষে এই প্রতিকৃতি স্থাপন করবার জন্য। ঠিক আছে। এরপর রাজ্যের বিভিন্ন জেলায় পরিবহন দফতরের 8টি প্রকল্প উদ্বোধন। প্রথমেই দক্ষিণ 24 পরগনা জেলায় নুঙ্গি জেটিতে ওখানে বিধায়ক দুলাল দাস আছেন, যিনি মহেশতলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও বটেন। নুঙ্গি জেটি, হ্যাঁ, এটা অনেকদিন আগে থেকে চাইছিলেন। থ্যাংক ইউ। ওখানকার এমপি এমএলএরা, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সকলেই বলেছে, দুলাল বাবু আছেন, অভিষেকরাও আমাকে বলেছিলেন এবং লোকাল স্থানীয় মানুষ বলেছিলেন। থ্যাংক ইউ এটা করবার জন্য। ম্যাডাম, হাওড়া জেলায় সারেঙ্গা জেটি, উত্তর 24 পরগনা জেলায় আরিয়াদহ বাস টার্মিনাস, হাওড়া জেলায় টিকিয়াপাড়া বাস টার্মিনাস, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই বাস ডিপো কাম টার্মিনাস, বীরভূম জেলায় রামপুরহাট বাস ডিপো কাম টার্মিনাস, পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া বাস স্ট্যান্ডের এবং হাওড়া জেলার গাদিয়ারা বাস টার্মিনাস। সর্বত্র আপনার নেতৃত্বে বিধায়করা, মন্ত্রীগণ উপস্থিত আছেন, মানুষও উপস্থিত আছেন, সবগুলি আপনার হাতে উদ্বোধন হচ্ছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা, রামপুরহাট আছে, তোমার কাটোয়া আছে, ক্ষীরপাই আছে, তারপরে গাদিয়ারা আছে, এই সমস্ত জায়গাগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সুতরাং এটা একটা ভালো কাজ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিনে কাজগুলো রেডি হয়ে পড়ে আছে, কিন্তু উদ্বোধন করা যাচ্ছিল না যেটি সমেত। সুতরাং আজকে এটা করে দেওয়াতে ভালোই হয়েছে। যারা উপস্থিত আছেন সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। মিনিস্টার বা এমএলএ বা অন্যান্যরা যারা আছেন, ডিএম এসপি থেকে শুরু করে সকলকে অনেক ধন্যবাদ। এরপরে ম্যাডাম, রাজ্য জুড়ে 10টি আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন। বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, উত্তর দিনাজপুরে। এটা নারায়ণ নিগম আছে তো? নারায়ণ নিগম তো এখানে আছে উপস্থিত, হেলথ সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, 10টা আয়ুষের সেন্টার উদ্বোধন হচ্ছে, এটা করে দাও। বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পুরুলিয়া ও উত্তর দিনাজপুর জেলায় 10টা আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার উদ্বোধন করা হলো আজকে। এরপরে ম্যাডাম, পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সের উদ্বোধন। হ্যাঁ, আলিপুরদুয়ার জেলায় যেমন আমরা সব বিল্ডিং একসাথে করেছি একটা জায়গায় একটা কমপ্লেক্সে, সেরকম নিমতৌড়িতেও এটা হচ্ছে সেকেন্ড কমপ্লেক্স, যেটা মানে লাইক আলিপুরদুয়ার ফার্স্ট হয়েছিল। এটা হচ্ছে যে একই বিল্ডিংয়ে সমস্ত অফিস থাকবে। এটা একটা খুব সুন্দর জিনিস হয়েছে এবং আমি ডিএমকে বলবো, ডিএম এসপিরা যারা আছেন
সকলকে নিয়ে কাজ করুন, আমাদের অফিসারদের, কর্মচারীদের সকলকে, স্থানীয় মানুষ শিশিরদারাও আছেন, সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাবেন জেলার। এবং এই বিল্ডিংটি আগামী দিন জনস্বার্থে ভালো করে কাজ করুক মামাটির মানুষের সরকারের হয়ে, এটা আমাদের আবেদন থাকবে। এটা একটা বড় কাজ, 100 কোটি টাকা খরচ হয়েছে। এখানে মনে হয় নতুন ডিএম বিভু গেছে না? নতুন ডিএম বিভু গেছে। হ্যাঁ, বিভু গেছে ম্যাডাম। বিভু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাডাম শুনতে পারছি ম্যাডাম। ঠিক আছে, দেখে নিও। ওখানে সুনীল যাদব আছে, এসপি। ম্যাডাম এসপি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কনফারেন্স আছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই মিলে ভালো করে করো ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার ম্যাডাম। এটা একটা বড় কাজ হয়েছে। ম্যাডাম, ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং শুরু করো। বসুন, আপনারা সকলে বসুন। হ্যাঁ, প্রথমে মিটিং শুরু করবার সময় আমি সবাইকে শুভ বিজয়া এবং আগাম শুভ দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, তার সকল অভিনন্দন জানাচ্ছি সকলকে। দুর্গা পুজো আপনারা খুব শান্তিপূর্ণভাবে করেছেন। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, পুলিশের সকলকে এবং আমি সমস্ত ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলো থেকে শুরু করে সর্বধর্ম সমন্বয় সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিন কালী পুজো আছে, দীপাবলি আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। ঠিক এইভাবেই শান্তিপূর্ণভাবে, যাতে কোভিড স্প্রেড না করে, মানুষের কোনো অসুবিধে না হয়, এটা দেখে নিয়ে আমরা যতটা পারবো আমরা চেষ্টা করব নিজেদের দায়িত্ববদ্ধতা, নিজেদের দায়িত্বশীলতাকে বজায় রেখে। ক্লাবগুলো আমাদের হেল্প করবেন, প্রশাসন তাদের সাথে কথা বলে নেবেন জেলা ওয়াইজে, ব্লক ওয়াইজে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। বিসর্জনের ব্যাপারটাও দেখে নেবেন, বাজির ব্যাপারটাও দেখে নেবেন। একটা গাইডলাইন্স অলরেডি দেবে, স্টেটও দেবে, কারণ ওদের একটা মিটিংও আছে। গাইডলাইন্স দেওয়ার পরে সেই মতো আপনারা কাজ করবেন। কালী পুজোর বিসর্জনও দুর্গা পুজোরটা মনে রাখবেন, একবারে না করে দুদিন টাইম নেবেন, যাতে একই দিনে সব একসাথে না বিসর্জন করে, আর বিসর্জনের নামে বড় বড় মিছিল না করে। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি প্যান্ডামিক ল মানছেন না, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই স্থানীয় মানুষকে, সাধারণ মানুষকে। তারা কিন্তু প্যান্ডামিক লটা মানছেন, পুজো কমিটিও মেনেছেন, এবং আমরা কৃতজ্ঞ যে হাইকোর্টও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল ডেলিবারেট অ্যাটেম্প এভরিডে তারা কোভিড স্প্রেড করার জন্য প্যান্ডামিক লটাকে মানছেন না। যারা অন্যকে জ্ঞান দেয়, নিজেরা জ্ঞানটা কখনো নেন না, তাদের কাছে আমি আবেদন করব কোভিড স্প্রেড করবেন না প্লিজ। রাজনীতি করবার সময় আপনিও পাবেন, আমিও পাবো। প্রতিদিন কলকাতাটাকে বন্ধ করে রেখে বা জেলার হেডকোয়ার্টারে দুটো লোক বসলেই হয়ে যায়, পাশে বাস থেকে কিছু লোক আবার যাতায়াত করার চেষ্টা করে, জায়গা পায় না, তারা দাঁড়িয়ে গেলেই মনে হয় যেন অনেক লোক। এসব দেখা আমার অভ্যাস অনেক আছে। আর পুলিশও কিন্তু প্যান্ডামিক ল অনুযায়ী যত কেস হয়েছে, যেগুলো আপনারা পারমিশন না দেওয়া সত্ত্বেও, কিছু না করতেই ডিএমএসপিদের বলা হচ্ছে क्या कितना अरेस्ट किया, कितना जेल में भेजोगे, कितने एफआईआर करोगे। কিছুই তো হয়নি। এত প্যান্ডামিক ল ভায়োলেট করেছে এখানে একটি পলিটিক্যাল পার্টি, কিচ্ছু করা হয়নি। মনের আনন্দে প্যান্ডামিক লটাকে স্প্রেড করে বেড়াচ্ছে। এ তো জনগণের অসীম কৃতজ্ঞতা, ঈশ্বর আল্লাহ দেবতার অসীম কৃতজ্ঞতা যে এখনো এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। প্রতিদিন প্যান্ডামিক ল ভায়োলেট করে স্প্রেড করা হচ্ছে, প্রতিদিন, এভরিডে। এটা শোভনীয় নয়। রাজ্য পুলিশ, রাজ্য সরকার, তাদের একটা এখতিয়ার আছে, মনে রাখবেন। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে হস্তক্ষেপ করতে পারি না, কেন্দ্রীয় সরকারও তেমনি রাজ্য সরকারের যেখানে যেখানে এখতিয়ার সংবিধান অনুযায়ী হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং রাজ্য সরকারকে বাদ দিয়ে
নানা রকম এজেন্সির থ্রুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে। যদি আইনত কারো বিরুদ্ধে কোনো কেস থাকে নিশ্চয়ই করতে পারেন, আপনারা লোকাল পুলিশকে জানাবেন, লোকাল পুলিশ রাজ্য পুলিশকে জানাবে। একটা সিস্টেম আছে, যে সিস্টেমে পুলিশ এতদিন কাজ করে এসছে সেই সিস্টেমে করবে। তা না করে সেন্ট্রাল থেকে পুলিশ ফোর্স নিয়ে চলে আসছে, নিজেদের পুলিশ, তাদের দিয়ে রেড করতে চলে যাচ্ছে। এটা কখনো ছিল না। এই আইন কিন্তু আইনত গ্রাহ্য নয়, এটা মনে রাখতে হবে। দেশের একটা সংবিধান আছে, দেশের রাজ্য সরকার যেমন ইলেক্টেড, কেন্দ্রীয় সরকারও ইলেক্টেড। কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশন অনুযায়ী কাজ করবে, রাজ্য সরকারের জুরিসডিকশন অনুযায়ী কাজ করবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশনে ইন্টারফেয়ার করতে পারি না, তেমনি কেন্দ্রীয় সরকারও কিন্তু রাজ্য সরকারের জুরিসডিকশনে ইন্টারফেয়ার করতে পারে না। এটাও একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এটা মাথায় রাখতে হবে। আর পুলিশ অফিসারদের থ্রেট করা যে আমার কথা না শুনলে ইনকাম ট্যাক্স ধরিয়ে দেবো, ভিজিলেন্সে কমপ্লেন করে দেবো, এই করব সেই করব, বউকে ট্রান্সফার করে দেবো, এই রাজনীতি কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো হয়নি। এই প্রথম আমরা এগুলো দেখতে পাচ্ছি। কার বউ সেন্ট্রাল অফিসে কোথায় কাজ করে? প্রথমে আমরা দেখেছিলাম রাজীবের বউকে করেছিল। রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিল, তাকে একটা পাঠানকোটে না কোথায় একটা পাঞ্জাবের একটা ইন্টেরিয়ার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেরকম আরো কয়েকটা কেস আমার কাছে এসছে, যারা বলতে পারে না, আইএস ও আইপিএস অফিসারের ডিসিপ্লিন বলে তারা বলতে পারে না, কিন্তু তাদের এইভাবে থ্রেট করা হচ্ছে। এমনকি অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে আমার কথা না শুনবে ইনকাম ট্যাক্স ধরিয়ে দেবো, ভিজিলেন্স ধরিয়ে দেবো। আমি আমার আইএস আইপিএস অফিসারদের বলবো, আপনারা স্টেটের আন্ডারে কাজ করেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ মনে রাখবেন, আপনারা যেমন স্টেটকে সার্ভিস দেন, স্টেটও তেমনি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তৈরি। আর এসব করতে গেলে সারা ভারতবর্ষে, মনে রাখবেন বাংলা ভারতবর্ষের বাইরে নয়, আরো অন্যান্য রাজ্যগুলোও আছে। তাহলে এই সমস্ত ডিটেলস কথাবার্তা, ডিটেলস কার্যকলাপ, কিভাবে আমাদের অফিসারদের উপরে অত্যাচার করার প্ল্যান করা হচ্ছে, সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষকে জানাতে আমরা বাধ্য হব। আমি আশা করি যে যার ভদ্রতা মেনটেন করে কাজ করবেন। জুরিসডিকশন আপনারা আপনাদের সীমাবদ্ধতা বজায় রাখবেন, আমরা আমাদের সীমাবদ্ধতা বজায় রাখব। লক্ষণের দণ্ডি রেখা যেন কেউ পরস্পর আমরা যেন অতিক্রম না করি। আর প্রত্যেকে যেন প্রত্যেকের প্রতি যে কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটিস আছে, দায়বদ্ধতা আছে, সেগুলো মেনে যারা আমরা কাজ করতে পারি, এটা যেন মনে রাখতে হবে। আমিও ইচ্ছা করলে অনেক কথা বলতে পারি, হিন্দিতে কথা আমি কম জানি না, হিন্দি ভাষা আমি না শিখলেও অনেকের থেকে ভালো বলবো। হিন্দিতে নলেজ আমার খুব একটা কম নেই, অন্তত বলার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে। উঠাকে ফেক দো, ওর অর্থটা কি এটুকু আমি বুঝতে পারি। পাল্টাটা যদি আমি বলি উঠাকে ফেক দো, তা সেটা কি হবে? ভালো হবে? সুতরাং মনে রাখুন, যার যার নিজস্বতা নিজের কাছে বজায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শারীরিক পারিবারিক মঙ্গল আমরা কামনা করছি। দিওয়ালির আগে গুডস এন্ড রেড দ্য গুড সেন্স পিপলস। আমি এটা বলে আমি আমাদের অফিসারদের বলবো, কোভিডে আপনারা অনেক কাজ করেছেন, তা সত্ত্বেও আমি দেখেছি কালকে সমানে সমালোচনা করে বেঙ্গলকে গালাগালি দেওয়া হয়েছে। যেখানে কেরালায় 10,000 কেস হচ্ছে রেগুলার, মুখে লুকো প্লাস্টার লাগিয়ে বসে আছে, বলছে না। আমরা বলছি না, তার কারণ হচ্ছে হতেই পারে কোনো সময় কোনো একটা স্টেটে বেশি হতেই পারে, কম হতেই পারে, স্টেটরা চেষ্টা করছে। আমি কেন একটা স্টেটকে ব্লেম করব? কিন্তু একটা পলিটিক্যাল পার্টি রুলিং কখন সেন্টারে থাকবে, কখন স্টেটে থাকবে। সবসময় বাংলাকে ডিফেম করার একটা প্রবণতা, একটা অপচেষ্টা, একটা প্রচেষ্টা, একটা কুৎসা করার একটা টেন্ডেন্সি আমি দেখছি চলছে। টাকা দেবে না, পয়সা দেবে না, আমফানে ঘুরে গেল, আমফানের টাকা পর্যন্ত দিল না। কোভিডে কিছু নেই, সরকার বিনা পয়সায় চিকিৎসা করছে। অথচ দেখুন, বাংলা এমনই একটা স্টেট, সেটা হচ্ছে বর্ডার স্টেট। আমার রাজ্যে ঝাড়খণ্ড বর্ডার আছে, বিহার বর্ডার আছে, উড়িষ্যা বর্ডার আছে, উড়িষ্যার সাথে আবার দেখুন অন্ধ্রপ্রদেশ বর্ডার আছে, ওদিকে তেলেঙ্গানা আছে, ওদিকে দেখুন আমাদের ঝাড়খণ্ড বর্ডার, বিহার বর্ডারের সাথে উত্তরপ্রদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে। আমাদের 8 সিস্টার স্টেট, যেটা নর্থ ইস্টার্ন স্টেটগুলো,
টোটাল যাতায়াত আমাদের এখান দিয়ে হয়, এটা বর্ডার। তেমনি নেপাল, বাংলাদেশ, ভুটান বর্ডারও আছে। এই হিসেবে দেখতে গেলে বেঙ্গল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বেঙ্গল ইজ ভেরি সেন্সিটিভ। বাংলার জাতীয়তাবোধটা আলাদা। বাংলা এই জায়গায় স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে সবার সাথে ভালো সম্পর্ক রেখে কাজ করতে পারে, তার কারণ বাংলার গর্বত্ববোধ, বাংলার জাতীয়তাবোধ, বাংলার দেশপ্রেম, বাংলার স্বাধীনতা আন্দোলনে ভাগ নেওয়া। এমনকি গান্ধীজিও যখন দেশে আন্দোলন চলতো, ম্যাক্সিমামটা তিনি বাংলা, বিহারকে বেছে নিতেন। 15ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়, সেদিন কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইটে গান্ধীজি দিল্লিতে ছিলেন না, তিনি বেলেঘাটায় ছিলেন গান্ধী ভবনে দাঙ্গা আটকানোর জন্য। এটা মনে রাখতে হবে, এগুলো ইতিহাস। কাজেই গান্ধীজি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি নজরুল থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, এমনকি দেশের যারা মহান পিতা, মহান নেতা, সে ডক্টর রাজেন্দ্র প্রসাদই হোক, এপিজে আবুল কালামই হোক, আম্বেদকর সাহেবই হোক, বিরসা মুন্ডাই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, সে আমাদের লালবাল পালই হোক, আমরা সকলকে সম্মান করি। এমন কেউ নেই যে কাউকে আমরা সম্মান করি না। এটা কিন্তু বেঙ্গলের শিক্ষা নয়। বেঙ্গলের প্রাইমারি এডুকেশন থেকে এগুলো শেখানো হয়। এরা দেশের নেতা, এরা জাতীয় নেতা, এরা দেশের পিতা, এরা দেশের মাতা। এটা হচ্ছে আমাদের ধর্ম, মানবিকতা ধর্ম। এবং বাংলার যে জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ ভেঙে দিয়ে বহিরাগত কিছু লোক এসে যদি মনে করে বাংলাটাকে ধ্বংস করে দেবো, সেটা বাংলা মানবে না। এটা বাংলা কখনো মাথা নত করে না। আমরা প্রত্যেকটা রাজ্যের তার নিজস্বতাকে সম্মান করি, কারণ আমরা যে কেউ হোক না কেন, আমার সব অফিসাররা সবাই তো বাংলার নয়, বাইরে তাদেরও বাড়িঘর আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে। ইচ অ্যান্ড এভরিবডি রেসপেক্ট এভরিবডি। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের জাতীয়তাবোধকে আঘাত করার চেষ্টা করলে আমরা ছেড়ে কথা বলবো না। কোভিড আপনারা জানেন যখন হয়েছিল, 7-8টা স্টেট তো যাতা হয়েছে একদম। মুম্বাইতে কত হয়েছিল প্রতিদিন, চেন্নাই আমরা দেখেছি কত হয়েছে, কেরালা কত হয়েছে, দিল্লি কত হয়েছে, হরিয়ানা কত হয়েছে। আমি নাম করে বলছি না, ইউপি কত হয়েছে, তো রেকর্ডই রাখে না। বিজেপির স্টেটগুলো তো রেকর্ডই রাখে না, অনেক স্টেট তো রেকর্ডই রাখে না। আমরা রেকর্ড রাখি বলে বলতে পারি। তো আমাদের এখানে কাজ করতে গিয়ে আমার এতগুলো অফিসার মারা গেল, তাদের জীবনের কোনো দাম নেই। আমার কতগুলো ভিডিও মারা গেল, লাস্ট উইকে 2টো ভিডিও মারা গেছে আমার যারা কোভিড ওয়ারিয়ার। আমার এখানে কোভিডে পুলিশের কর্মীরা মারা গেছে, আমার এখানে কোভিডে ডাক্তার, চিকিৎসক বৃন্দ মারা গেছে। সুতরাং এগুলো মনে রাখতে হবে যে এর সত্ত্বেও আমাদের কাজটা তো হচ্ছে এবং কাজটা করছে। আমাদের এক্সপার্ট টিম থেকে শুরু করে, গ্লোবাল টিম থেকে শুরু করে সবকিছুই আমাদের আছে। এগুলোকে ভালো করে মনে রাখতে হবে যে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে তারা না করলেও কিন্তু কাজটা আমরা করতে পারতাম না। আমার জেলার এসপি, ডিএম থেকে শুরু করে আমাদের বিডিও বা অন্যান্য অফিসাররা থেকে শুরু করে সবাই কাজ করছেন। এবং তাই আজকে ডিসচার্জ রেট বাংলায় 88.88। প্রথমে কিন্তু এটা অনেক বেশি ছিল, অনেক কম ছিল, আস্তে আস্তে বেড়েছে। ডেথ রেট আগে অনেক ছিল এবং এর মধ্যে 84% হচ্ছে কোমরবিডিটিস, যার অন্যান্য কোনো না কোনো অসুখ আছে। এখন সেটা 1.8% হয়েছে। পজিটিভ রেট 8.23%। দুর্গাপুজো এত বড় ফেস্টিভ্যাল হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কিন্তু এটা স্প্রেড করেনি, টাচউড। এটাই আমরা চেষ্টা করব। রেল চালু হবার পর চিফ সেক্রেটারি এটা কথা বলে নেবে, যাতে রেল যখন চালু হবে, এমনি তো লং ডিস্টেন্স চলছেই, গাড়ি চলছেই, যে যাতে স্যানিটাইজেশনটা ঠিক মতো হয় আর যাতে ট্রেনের সংখ্যাটা বেশি বাড়ানো হয়। কম থাকলে একটা কামরায় গিয়ে গাদা গাদা লোক উঠবে, কিন্তু ট্রেনের সংখ্যা বেশি থাকলে তাহলে কিন্তু একটা কামরায় গাদা গাদা লোক উঠবে না। যাতে এটার জন্য কোভিড স্প্রেড না করে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে।
আর যারা মিছিল করে যাচ্ছে ইরেসপন্সিবল পারমিশন ছাড়া, তারা কিন্তু কোভিডটাকে বাড়াচ্ছে। তাদের আমি অনুরোধ করবো এটা না করতে। এবার হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ কেসেস টু টোটাল কেসেস 9%। আমাদের এখনো অ্যাক্টিভ কোভিড কেসেস আছে 36,246, কিন্তু এর মধ্যে অনেক বাড়িতেও আছে। আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল 96 আছে, গভর্নমেন্ট হসপিটাল 41, এবং গভর্নমেন্ট যেটা প্রাইভেট হসপিটালকে রিকুইজিশন করেছেন সেটা 55। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট একটা কোভিড হসপিটাল আছে যেখানে সিসিইউ ফেসিলিটি দিয়ে। কোভিড হসপিটাল বেড আমাদের প্রায় 12,966 আছে। এগুলো সমস্ত আছে। সেফ হোমও আমাদের প্রায় 11,507 বেড আছে, 200 সেফ হোম। আমাদের ভেন্টিলেটর প্রায় 1,090 আছে। আচ্ছা, আমরা কিন্তু ওর ছবিটা পাচ্ছি না। এই স্যাররা আছে তো? কোন ছবিটা? কোন ছবিটা? মিটিংয়ে যারা আছে তাদের ছবিগুলো মাঝে মাঝে একটু দেখাবেন, সেটাই বলছে মনে হয়। এবার হচ্ছে ভেন্টিলেটর আমাদের প্রায় 1,090 আছে। হাই ফ্লো নাসাল ক্যানুলা এটাও আমাদের প্রায় মোর দ্যান 500 আছে। সেফ হোম বেড 11,500 আছে এখনো। টোটাল টেস্টিং ল্যাব আগে ছিল 2টো, এখন 94 আউট অফ 94 44টা আমাদের যেটা আরটিপিসিআর আছে। অনেকে অ্যান্টিজেন টেস্ট করছে, আরটিপিসিআরটা করছে না, কিন্তু আমরা করছি। এটা বেঙ্গল করছে। টেস্ট 4 নভেম্বর পর্যন্ত টোটাল টেস্ট এখনো পর্যন্ত 47.33 লাখ, প্রায় 47 লাখ হয়েছে। এছাড়াও কল সেন্টার, ওয়ার্ল্ড সেন্টার যেটা ওয়ার্ল্ড গ্লোবাল গ্রুপ, তারপরে কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোটোকল মনিটরিং সিস্টেম, এক্সপার্ট টিম টেস্টিং, এগুলো সবই হয়েছে, সবই আছে। প্লাজমা ব্যাংক। এবং কোভিড হসপিটালে যাতে ভালো করে আরো কাজ করা যায় তার জন্য 680 জন মেডিকেল অফিসার্স, 459 জন স্পেশালিস্ট, 860 জন কন্ট্রাকচুয়াল এমও স্পেশালিস্ট, 3,696 জন নার্সিং স্টাফ, 649 জন মেডিকেল টেস্টিং ল্যাব, 175 MTCCU অ্যান্ড 157 কন্ট্রাকচুয়াল MTCCU ইমপ্রুভ করা হয়েছে ফর ট্রিটমেন্ট। এতে একটা বিরাট সংখ্যক লোককে আমরা কাজে লাগাতে পেরেছি। এছাড়াও আমরা ডাক্তার এবং কাউন্সিলিং করবার জন্য এছাড়াও সিস্টার আমরা অনেককে নিয়েছি। এই মাসটা আপনাদের ভালো করে কেয়ার নিতে হবে এই কারণে। এবং আমাদের প্রায় 40 কোটি বাড়ি, এক একটা বাড়িতে বারবার করে আসার মেয়েরা গেছে এবং তারা এনকোয়ারি করেছে। আমাদের প্রায় 2.5 কোটি হাউস হোল্ড আছে, 40 কোটি ভিজিট, 40 কোটি বার সারি এবং আইএলআই সার্ভে। এটা করার ফলে আমরা জানতে পেরেছি যে আমাদের টিল ডেট 8,769 সারি এবং 4.46 লাখ আইএলআই সাসপেক্টস হ্যাভ বিন ফাউন্ড, যাদের উপর মনিটরিং করা হয়, নজর রাখা হয়। এছাড়াও আমাদের স্পেশাল কম্বোডিটি সার্ভেও হয়েছে। কোভিড কেয়ারের জন্য যারা কোভিডে মারা যাচ্ছেন 10 লাখ টাকা করে গভর্নমেন্ট উইথ গভর্নমেন্ট জব, এটাও গভর্নমেন্ট দিয়েছেন, এবং ফ্রি ট্রিটমেন্ট। প্লাস যারা কোভিড ইনফেক্টেড হচ্ছে, কোভিড ওয়ারিয়াররা, তাদের 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। যে পুলিশ, যেমন আমার কোভিড ওয়ারে হেলথ ওয়ার্কার যারা আছে তাদেরগুলোর কথা আমি বলছি। আমার অনেকগুলো পুলিশ কর্মী মারা গেছে, আমার আইসি মারা গেছে, আমার বিডিও মারা গেছে, আমার ডাক্তার মারা গেছে, আমার হেলথ ওয়ার্কার মারা গেছে, অনেক সাধারণ মানুষ মারা গেছে। আমরা প্রত্যেকে এর জন্য, এবং আমাদের এমএলএরাও মারা গেছেন। আমার যেমন মেটে গুরুপদ মেটে মারা গেছে, ওদিকে আমাদের সমরবাবু মারা গেছে, না এর সমরেশ দাস মারা গেছে, তারপরে আমাদের তমনাশ ঘোষ মারা গেছে, ওরাও মারা গেছে কোভিডে। আমাদের পুলিশের কয়েকজন আইসি মারা গেছে, বিডিও 2 জন মারা গেল গত সপ্তাহে আমি দেখলাম কুচবিহারের আর মন্দির বাজারে, এটা আমি চোখের সামনে দেখলাম। আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলাপন যেটা বলবো, এটা আমাদের তো
আমরা লাস্ট আগস্ট মাসে করেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, এবং আজকে নিয়ে এই মিটিংয়ের সংখ্যাটা আমাদের টোটাল মিটিং হবে 475টা আমাদের সরকার আসার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। ইটস নট এ ম্যাটার অফ জোকস, এটা খুব সিরিয়াস ব্যাপার। এখানে আমাদের সমস্ত সবাই থাকেন। সবাইকে বিজয়া শুভেচ্ছা এবং দীপাবলি সব করে আমি আমফান এবং কোভিডের জোড়া ধাক্কা সামলেও উন্নয়নটা আমরা সমান মতো করতে পারছি, চেষ্টা করছি, এবং আগামী দিনেও যাতে বিশেষ করে সবগুলো ডিটেলস আলোচনা না করেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 100 দিনের কাজ। আমরা যেটা করতে পারি, ভোটার তালিকা সংশোধন হচ্ছে 18 নভেম্বর থেকে। নিশ্চয়ই দেখে রাখবেন ডিএমরা যে প্রত্যেকটা ব্লকে ব্লকে বুথে বুথে যেন যাদের ভোটের কাজ দেওয়া হচ্ছে তারা যেন বসে। অনেক সময় লোক যায় ফিরে আসে, কাউকে কিন্তু পাওয়া যায় না। 9 তারিখে ইলেকশন কমিশন আসছে, নিশ্চয়ই আপনারা মিটিং করবেন, আপনাদের সাথে মিটিংয়ে যে গাইডলাইন্স দেবে আপনারা দেখে নেবেন। কিন্তু এটা নিশ্চয়ই দেখবেন যে যাদের দায়িত্ব আছে তারা যেন সেন্টারে গিয়ে বসে, মানুষ যেন তাদের পায়, এটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকবেই। কাজের নিরিখে 100 দিনের কাজে দেশের মধ্যে যদিও আমরা প্রথম আছি, কিছু জেলা এগিয়ে আছে, যেমন দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, পুরুলিয়া। কিছু জেলা পিছিয়ে আছে, জোর দিতে হবে, যেমন পূর্ব বর্ধমান, হাওড়া, কুচবিহার এবং নদিয়া। নদিয়া পার্থ নতুন গেছে, আমি বলবো ওকে দেখে নিতে। পূর্ব বর্ধমান এনাউল রহমান পূর্ব বর্ধমান গেছে, দেখে নিতে হবে। আর হাওড়ায় অন্তরা আছে, এই মুক্তা আছে, মুক্তার আজকে একটু জ্বর হয়েছে বলে আমি আসতে বারণ করেছি, ওরা দেখে নেবে। আর কুচবিহার এবং নদিয়াতে পার্থ আছে, দেখে নেবে। কুচবিহারে পবন কার্ডিয়ান আছে, কিন্তু কুচবিহারের কাজ কেন কম হচ্ছে? এমভিরাও একটা, যে জেলাগুলো এখনো পেছিয়ে আছে তাদের একটা সুব্রতদা এবং এমভিরাও মিলে একটা ভার্চুয়াল মিটিং করে একটু দেখতে পারে। এখান থেকেই করবেন, আপনি আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে করুন না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ধন্যবাদ দিতে চাইছি মুর্শিদাবাদ জেলাকে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাকে, যে রাজ্যের প্রায় 3,44,000 মাইগ্রেশন লেবারকে নতুন জব কার্ড দেওয়া হয়েছে, এবং 5,92,000 মাইগ্রেন্ট লেবারকে 100 দিনের কাজ দেওয়া হয়েছে। সব থেকে বেশি লেবারকে জব কার্ড দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, 81,869 জন। আর সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবারকে 100 দিনের কাজ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়, 1,15,381। আমি ডিএমকে বলবো এটা দেখে নিয়ে, যাতে কারো কোনো অসুবিধা না হয়, এগুলো দেখে নেবেন। এবং অন্যান্য জেলার ডিএমরাও যেটা আছেন, যদি দেখেন যারা এসছিল তারা এখনো পড়ে আছে, হয়তো যায়নি, কাজ নেই, তাদের চেষ্টা করবেন। আমাদের তো মাটির সৃষ্টি প্রকল্পতেই শুধুমাত্র আমাদের প্রচুর কাজ হবার কথা আছে। মাটির সৃষ্টি প্রকল্পতে রাজীব একটু বলো তো, কতজনের কাজ হওয়ার কত কি আছে? অল্প কথায়। এখানে তো আপনারা এই মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে যারা কাজ পাচ্ছে না, কলকাতায় ডেলি আসতে পারছে না, তাদের এই কাজগুলোতে ইনভলভ করুন না। তাহলে তাদের রেশনটা যেমন আমরা ফ্রিতে দিচ্ছি, রেশন ফ্রিতে দেওয়া যেন কোনো রকম প্রবলেম না হয়। যাদের রেশন কার্ড নেই আমরা স্লিপ দিচ্ছি, আমরা কুপন দিচ্ছি, সেটাও যেন কন্টিনিউ করে। আইসিডিএস সেন্টারে যে বাচ্চাগুলো খেতে যায় মিড ডে মিল, তাদের বাড়িতে খাবারটা যেন ঠিকমতো পৌঁছে যায়, যেটা আমরা দিচ্ছি শুকনো ড্রাই ফুড। সেইভাবে আমার প্রস্টিটিউট এরিয়া বলুন, আমার ট্রান্সজেন্ডার বলুন, বা সমাজের যারা গরিব বলুন, মাইগ্রেন্ট ওয়ার্কার বলুন, সবাই যেন রেশন থেকে বঞ্চিত না হয়, সেটা দেখে নেবেন। 2 হচ্ছে মাটির সৃষ্টি প্রকল্পে স্বাস্থ্য এখানে ফ্রি, কোনো অসুবিধা নেই। স্কুলগুলো তো এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে, পরে দেখে নেব, আগে সিচুয়েশন দেখে। ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তো ছুটি আছে, পরে দেখে নেব।
কিন্তু বাদবাকি আমার মনে হয় যেটা মাটির সৃষ্টি প্রকল্পে কাজ দুটো জেলায় ভালো হচ্ছে, একটা পুরুলিয়া আর একটা মনে হয় সম্ভবত ঝাড়গ্রাম বা মিদনাপুর, বাদবাকি জেলাগুলো কিন্তু কাজ হচ্ছে না। রাজীব, তুমি জাস্ট ইন্টেনশনটা বলো, তারপরে আলাপন ধরবে এটাকে। ম্যাডাম, 6টা পশ্চিমাঞ্চল জেলাতে দেখা গেছে যে অনেক অনুর্বরক জমি আছে, প্রায় 50,000 একর জমি আছে যেখানে কিছুই হয় না, কোনো চাষ হয় না, মৎস্য পালন অথবা প্রাণী সম্পদে কোনো কাজ হতো না। সেই ধরনের জমিকে আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে 10,400 একর ল্যান্ডের উপরে কাজ শুরু হয়ে গেছে, যেখানে আমরা 320তে কোঅপারেটিভ অথবা সোসাইটি অফ ফার্মার্স গ্রুপ করেছি। তার মধ্যে এসএসজি ইনভলভ রয়েছে। অলরেডি এই 10,000 একর ল্যান্ডের উপরে 10 লক্ষ মতন প্লান্টেশন হয়ে গেছে, যেটা আমাদের জোর ছিল ম্যাডাম, যেহেতু প্লান্টেশন একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, মনসুনের সময় বৃষ্টির সময় করতে হয়, কাজে মেন ফোকাস ছিল হর্টিকালচার। এখন পাশাপাশি আমরা 253 ফিশারিজ ওখানে নতুন প্রকল্প সৃষ্টি করা হয়েছে, শুরু হয়ে গেছে। এবার এই মাস থেকে ওখানে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্টে কাজ শুরু হবে, যে ওখানে পাশাপাশি প্লান্টেশন সঙ্গে ভেজিটেবল চাষ হচ্ছে, যাতে লাগাতার প্রতি মাসে প্রতি সপ্তাহে ইনকাম হতে থাকে। গত 3 মাসের মধ্যে 26 লক্ষ টাকার ভেজিটেবল সেল করেছে ওখানকার এসএসজিরা। এটা আউটলেট করা হয়েছে কয়েকটা জেলাতে, পুরুলিয়া ভালো কাজ করেছে, সেটা আমরা অন্য জেলাকেও বলেছি যে ওখানে যাতে এটা করা হয়। বাঁকুড়া, বীরভূম, ইয়েস ম্যাডাম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোকে যখন আইডেন্টিফাই করেছো, এটা আলাপনকে যেটা করতে হবে যে যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের নিয়ে একটা কন্টিনিউয়াস মনিটরিং কমিটি করে তাদের পার্সু করতে হবে। একটা হচ্ছে মাটির সৃষ্টি, কারণ এখানে লক্ষ লক্ষ কর্মসৃষ্টি হতে পারে, আর 2 হচ্ছে পথশ্রীর যে পরিকল্পনা আমাদের, প্রায় 13,000 কিলোমিটার রাস্তা, 15,000 কিলোমিটার। আর আমার কথা হচ্ছে 15,000 কিলোমিটার রাস্তার মধ্যেও মনে রাখতে হবে যে কিছু কিছু রাস্তা কন্ট্রাক্টরদের বলতে হবে যে রাস্তা তৈরি হবে সেই রাস্তা 3 বছর পর্যন্ত কিন্তু তাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে। আর এই টাকাটা কিন্তু রাজ্য সরকারের টাকায় হচ্ছে, কোনো কেন্দ্রীয় সরকারের নিজের কোনো জমিদারি থেকে টাকা দিচ্ছে না। আমাদের এখান থেকে 40-50% টাকা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার নানা রকম ট্যাক্স বাবদ, কিন্তু রাজ্য সরকারের পাওনা বাবদ কিছু দেয়, সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের টাকা হিসেবে গ্রাহ্য হয় না, এটা রাজ্যের টাকা। এটা মাথায় রাখবেন, যে টাকা আমরা পাই সে টাকাও আমরা পাই না, জিএসটিরও টাকা দেয় না, এফআরবিএম এরও টাকা দেয় না, কি যে করে ভগবান জানে। তার মধ্যে থেকে আমার মনে হয় যেটা করতে হবে, আমরা মনিটরিংটার উপর আমাদের জোর দিতে হবে, পথশ্রী, আর একটা হচ্ছে এই মাটির সৃষ্টি পরিকল্পনা। ম্যাডাম, মাটির সৃষ্টিতে ইতিমধ্যে এই কোভিড থাকা সত্ত্বেও 14,70,000 ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে, এরা কর্মসংস্থান এতটা সৃষ্টি হয়েছে ওখানে। আর বাকি যে 40,000 ল্যান্ড পড়ে আছে সেটা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, যাতে সামনে বছরে আমরা ধরে বাকি এরিয়াটাও কভার করতে পারি। 3 লক্ষ টোটাল এমপ্লয়মেন্ট জেনারেট হবে এখানে ম্যাডাম উইদিন। দেখো, সব রাজ্যে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন কমে গেছে, কিন্তু বেঙ্গল একমাত্র দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এই জন্যই 100 দিনের কাজ বলো, মাটির সৃষ্টি বলো, পথশ্রী বলো, নানা রকম কাজের মধ্যে দিয়ে আমি চাইছি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টকেও একটু ভালো করে পার্শ্ব করতে হবে। হর্টিকালচার নন্দিনীদের বলো একটু এফেক্টিভ রোল প্লে করতে, সুব্রত আছে, আরো যারা আছে, এগ্রিকালচার বলো, ফিশারিজ বলো, রুরাল বলো, সমস্ত ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো ইনভলভ আছে, অ্যাগ্রো মার্কেটিং বলো, পঞ্চায়েত বলো, কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বলো, এগুলোকে তো কাজে লাগাতে হয় ভালো করে। আর সড়ক নির্মাণেও আমরা প্রথম, এবং স্বাধীনতার সময় থেকে 2011 পর্যন্ত সড়ক নির্মাণ হয়েছিল 30,000 কিলোমিটার, আর আমরা এই 8 বছরে আমরা প্রায় 9 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলেছি অলরেডি। 9 লক্ষ, হিসেবটা ক্যান ইউ ইমাজিন? এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে গ্রামীণ রাস্তা, 1-2 ক্ষেত্রে কমপ্লেন আছে, বাদবাকি যারা আমি বলবো যাদের তোমরা দায়িত্ব দিয়ে সেন্ট্রালি এই কাজটা করাচ্ছ, কেউ কেউ নিজের লোকাল ইন্টারেস্টের জন্য বদনাম করে দেয়, আমার ডিমান্ডে এটা করতে হবে, সেটা হবে না। করতে যেটা হবে সেটা হচ্ছে কাজটা যেন ঠিক হয়। গভর্নমেন্টের প্রত্যেকটা পয়সার মূল্য আছে, এটা পাবলিকের পয়সা।
যে কন্ট্রাক্টর কাজ নেবে সে যদি ঠিকমতো কাজ না করে দেখে নেবে। কেউ একটা কমপ্লেন করলো, কমপ্লেনটা তো অ্যানোনিমাসও হতে পারে, কমপ্লেনটার কোনো ভ্যালুই নেই, কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে কারো যার জন্য করছে। একটা কমপ্লেন করে টিভিতে দুটো দেখিয়ে দিল, টিভিতে তখন ক্রস চেক করে না যে আদৌ ঘটনাটা সত্য কিনা, হট করে লোকাল রিপোর্টার একটা দেখিয়ে দিল, অনেক সময় এগুলোও হয়। সুতরাং দেখে নেবে যে সত্যি ঘটনাটা সত্যি কিনা। আর যখন কাজের অর্ডারটা দেবে তখন স্টেট বলে দেবে 3 বছর মেনটেনেন্স তোমায় করতে হবে, ভেঙে গেলেও তোমায় করতে হবে, ভালো থাকলেও তুমি বেঁচে গেলে। আর বড় গাড়িগুলো, পুলিশকে যেটা আমি বারবার বলবো, গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না, ওভারলোডেড ট্রাক যাবে না। বারবার বলা সত্ত্বেও আমি দেখেছি কিছু লোকের ভাবে আমি 2 বছর থাকলাম, 2 বছর আমি যা পারলাম করে নিলাম, এটা হবে না। সারা জীবনের জন্য কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু কেস হবে, এবং এমন কেস হবে যে সেখান থেকে সে রেহাই পাবে না। বারবার এটা বলা সত্ত্বেও এটা কিন্তু মাথায় রাখতে হবে, সিরিয়াসলি মাথায় রাখতে হবে। কাজেই পথশ্রী অভিযান আর 100 দিনের কাজ, এটা প্রত্যেকটা জেলায় জেলায় করা হচ্ছে। আর একটা হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্র, বিএসকে। আমি দেখছিলাম কদিন আগে একটা কাগজ রিপোর্ট করেছে, আমি জানি কে রিপোর্ট করেছে, আমি নামটা আর বলছি না। কেন্দ্রের তথ্য মিত্র কেন্দ্র তুলে দেওয়া হলো। আমরা কেন তুলব? তো প্রাইভেটে ছিল, প্রাইভেটে শ্রেণী কোম্পানি সম্ভবত চালাতো, এবং তারা এক একটা ইনফরমেশনের জন্য জনগণের কাছে পয়সা নিত। কই সেটা তো আপনারা লেখেননি ভাই। যে আপনি এটা লিখতে গেলেন, যিনি খবরটা করলেন চটপট ফার্স্ট পেজ নিউজ করার জন্য, একবারও কি এটা লিখেছিলেন যে ওখানে একটা কন্যাশ্রী ফর্ম কোথায় পাবো এই কথাটা বলে ইনফরমেশন দিতে গেলেও তাকে পয়সা দিতে হয়? এবং জনগণ এত পয়সা দিতে পারে না, এগুলো সাধারণ মানুষের কাজ। সেই জন্যেই বাংলা সহায়ক কেন্দ্র করা হয়েছে, যাদের মাইনে আমরা দিচ্ছি সরকার, এবং তাদের কাছে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন দেয়া আছে। মানুষ সেখানে যাবেন বাংলা সহায়ক কেন্দ্রে, সেখানে গিয়ে মনে রাখবেন যে আপনারা আপনাদের ইনফরমেশন, আপনার ডেটা, আপনার নাম তোলা ব্যাপার, বিভিন্ন ব্যাপার আছে যেটা করতো তথ্যমিত্র কেন্দ্রের নাম করে, পয়সা নিয়ে করতো, সেটা বিনা পয়সায় করার জন্য বাংলা সহায়ক কেন্দ্র করা হয়েছে। এটা মাথায় রাখবেন। 3437টি বাংলা সহায়ক কেন্দ্র চালু করা হয়েছে। সব থেকে বেশি সংখ্যায় চালু করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়, 249। বেচারা উলগার আজকে কোভিড হয়ে গেছে, ও আমফান টামফান ভালো সামলেছে। আমি ওর তাড়াতাড়ি ওকে ভালো করে ট্রিটমেন্ট করো, যাতে ট্রিটমেন্টটা ভালোভাবে হয়, দেখে নিও নারায়ণ। আর মুর্শিদাবাদে হয়েছে 246, পূর্ব বর্ধমান 234, উত্তর 24 পরগনা 232। আমি ডিএমদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকে যেন মানুষের সহায়তা, এরা যেন এফেক্টিভ কাজ করে, এটা দেখার দায়িত্ব আপনাদের। মাথার ছাতাটা কিন্তু ডিএমরা মনে রাখবেন। আপনার যতই কাজ থাক, বাংলার সহায়ক কেন্দ্র এটা আমাদের কিন্তু টার্গেটেড কাজ, যেখান থেকে জনসংযোগ, মানুষের কার্যকলাপ, সুযোগ সুবিধা, গভর্নমেন্টের কি কাজ, সেগুলো মানুষ জানতে পারবে। এটা কিন্তু ডিএমদের দেখে নিতে হবে। এবং আগে যেমন বিডিওরা থেকে শুরু করে এসডিও, ডিএম, পুলিশের আইসিরাও প্রথম আপনারা মিড ডে মিল সেন্টার ভিজিট করতেন, কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন, কখনো কখনো 100 দিনের কাজ কোথায় হচ্ছে একটু ভিজিট করতেন। এবার থেকে কিন্তু বিএসকে কেন্দ্রটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু রীতিমতো ভিজিট করে দেখতে হবে যে তারা কাজটা ঠিকমতো করছে কিনা। আলাপন তুমি শুধু বলো বিএসকে কেন্দ্রের লোকেরা বসছে কোথায়, এটা আরেকবার জানাও। আমি রোজই বলি, তবু ম্যাডাম আমাদের রাজ্যবাড়ি 431টা ডিএম, এসডিও, বিডিও অফিসে বিএসকে কেন্দ্র আছে, 1,500 হেলথ সেন্টার, 726টা এসআই অফ স্কুলস। লাস্ট ডিস্ট্রিক্ট রিভিউ মিটিংয়ে ম্যাডাম আপনি বলেছিলেন এসআই স্কুলদেরও যেন ইনক্লুড করে নেওয়া হয়। 748টা পাবলিক লাইব্রেরি। ম্যাডাম, ডিউ টু ইয়ার specific instruction, all these centers are now operating. 6,810 জন ডিও এনগেজ হয়ে গেছে। আপনি বলেছিলেন কয়েকটা ক্ষেত্রে, বিশেষ করে লাইব্রেরিগুলোতে যেন এক্সিস্টিং স্টাফ দিয়ে চালানো হয় যতক্ষণ না ট্রেন ডিও যায়, সেরকম। এবং যেখানে যেখানে বাংলা সহায়ক কেন্দ্র হবে একটা করে বোর্ড লাগিয়ে দেবে, বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে।
কেন বাংলা সহায়ক কেন্দ্র এবং কি কি ইনফরমেশন পাবে একটা বোর্ড লাগিয়ে দেবে, যে বোর্ডটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে আমার এলাকায় এটা বাংলা সহায়ক কেন্দ্র। ম্যাডাম, আপনি সেই সঙ্গে বলেছিলেন যেন স্পেসিফিক নোটিফিকেশন থাকে কোন কোন পাবলিক সার্ভিস হবে। সমস্ত ডিপার্টমেন্ট তাদের নিজ নিজ পাবলিক সার্ভিস নোটিফাই করেছে, মানে কেন্দ্রীয় নোটিফিকেশনে 224টা রাজ্য সরকারি পরিষেবা বিএসকে কেন্দ্রে পাওয়া যাচ্ছে। ইউ আর অলসো ইনস্ট্রাক্টেড যে এই ডেটা যারা ডিইও তাদের যেন ট্রেনিং হয়ে যায়। ফার্স্ট লেভেল অফ ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড লেভেল অফ ট্রেনিংও কমপ্লিট করা হয়েছে। ডিএম, এসডিও, বিডিওদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সাব ডিভিশনাল কোঅর্ডিনেটর, ব্লক লেভেল কোঅর্ডিনেটর করা হয়েছে। মিউনিসিপ্যাল কমিশনাররা নিজ নিজ এলাকায় কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্টগুলি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদের নমিনেট করে দিয়েছেন। শুধু বিএসকে নিয়েই আমরা সেপারেটলি 3বার রিভিউ মিটিং করেছি ডিএমদের সঙ্গে এবং ডিপার্টমেন্টগুলোর সঙ্গে, যার জন্য ম্যাডাম পুজোর ছুটিতে বন্ধ থাকলেও কার্যত প্রতিটি ক্ষেত্রে লোক বসানো, কম্পিউটার পাঠানো হয়ে গিয়েছে এই পুজোর দিনগুলোর মধ্যেই। না, পুজোর দিনগুলোর মধ্যে আমি জানি আমার অফিসাররা কেউ ছুটি নেননি, বা আপনারা যারা কাজের জন্য কাজে ছিলেন তারা কিন্তু কাজটা করেছেন, এটা আমি জানি। একদিকে তো কোভিড চলছে, প্রায় 56 জন পুলিশ কর্মী আমাদের, কয়েকজন বিডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য দপ্তরের কয়েকজন ডাক্তার, নার্স, প্রাইভেটেও মারা গিয়েছেন। মনে রাখবেন, বাইরের লোক যখন যাতায়াত করে তখন সংখ্যাটা একটু বাড়ে। এখন যেহেতু একসাথে এত মিছিল মিটিং, হঠাৎ মিছিল মিটিং করার প্রবণতা এত বেড়ে গেছে, ইলেকশন তো অনেক দেরি, ফলে এতে পজিটিভ রেটটা বাড়ে। দিল্লিতে আপনারা দেখেছেন এমনিতেই বাড়ছে, মিছিল মিটিং হচ্ছে না তাতেও। কেরালায় বেড়েছে, দিল্লিতে বেড়েছে, মুম্বাইতে বেড়েছে, অন্যান্য রাজ্যেও বেড়েছে। সুতরাং আমাদের এইটা প্যান্ডামিক আইনটাকে কিন্তু ভালো করে কাজে লাগাতে হবে, এবং যেটা সচেতনতা, যে দয়া করে একসাথে মিক্স আপ হবেন না, মাস্ক ইউজ করুন, এই কথাগুলো বারবার করে আমাদের বলতে হবে। দুর্গা পুজোতেও যেভাবে আমরা একটা প্রোটোকল মেনটেন করেছিলাম, সব ক্লাবকে জানিয়েছিলাম আশা করি পুলিশের একটা মিটিংয়ে, সেই রকম দেওয়ালিতেও আপনারা কি কি করা উচিত কি কি করা উচিত না এমন কিছু করবেন না যাতে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, তা নয়। মনে রাখবেন, কর্মসূচিও আমাদের দরকার, দোকান খোলা রাখাও দরকার, রাস্তা চালু থাকাও দরকার। আবার উৎসব একদম পালন হবে না সেটাও নয়, উৎসব পালন করাও দরকার, কিন্তু শান্তিপূর্ণভাবে দায়িত্বশীলতার সাথে একটা সিস্টেম করে দেবেন, যেটা দুর্গাপুজোয় করা হয়েছিল সেই সিস্টেম অনুযায়ী যাতে বাদবাকি প্রোগ্রামগুলো হয় সেটা নজরে রাখবেন, তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, আলাপনা আর কি বলার আছে বলো, তোমাদের আর কি ডিএমদের বলার আছে? গ্রিভ্যান্সের সেলটা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি পড়ে আছে গ্রিভ্যান্সেস। বিভু তখন নদিয়া ডিস্ট্রিক্টের ডিএম ছিল, বিভু কাজগুলো করোনি নাকি? তোমার ওখানে কেন 34.50% পড়ে থাকবে? আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে 11.90। পূর্ণেন্দু ওখানে তো মাঝি গেছে, পূর্ণেন্দু মাঝি, তুমি দেখে নাও কাজগুলো। এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু ম্যাক্সিমাম পড়ে আছে। ডিএম নদিয়া ডিস্ট্রিক্ট পার্থ, কাজগুলো গিয়ে দেখে নাও, অভিজ্ঞতা আছে, হ্যাঁ দেখে নাও। পশ্চিম বর্ধমান 11.90% কেন পড়ে আছে এটা ডিএম দেখে নেবেন। পূর্ব মিদনাপুরে 3.90% পড়ে আছে, বিভু দেখে নেবে। কুচবিহারে 2.30% পড়ে আছে। নর্থ 24 পরগনায় 2.10। উত্তর 24 পরগনা তো আমরা চেঞ্জ করেছি, তাই তো? সুমিত গেছে, ও শরীর ভালো হয়েছে, করোনা হয়েছিল, শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? यस मैम, ঠিক আছে ম্যাম। ডিএম উত্তর দিনাজপুর 2.10% আছে। অরবিন্দ দেখে নাও। ডিএম বাঁকুড়া 1.50%, কম আছে বাট দেখে নিতে হবে। অন্যগুলো আমি বলছি না, খুব অল্প অল্প আছে। আর এসপিদের মধ্যে বেশি পড়ে আছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে 27.80%। ডিজি সাহেব, আপনি আপনার এসপিকে বলবেন কাজগুলো করে দেওয়ার জন্য, গ্রিভ্যান্সেস এত পড়ে আছে পেন্ডেন্সি। এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট
17.70%। জাফর কেন হয়নি তোর কাজগুলো? কি প্রবলেম? ম্যাডাম আমি দেখে নিচ্ছি। আর ভাই আমরা বলবো তারপর তুমি দেখে নেবে কেন? আগে তো দেখে নিতে পারো। এসপি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 6.70, ডায়মন্ড হারবার 6.40, ভোলা আছে এখানে। এসপি মুর্শিদাবাদে তো 3 জন আছে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট নতুন গেছে আমার এসপি কামনা 5.20%। এসপি হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া অবশ্য রুরাল আছে আরবান আছে, এটা আমি রুরালের কথা বলছি, সৌম্য দেখে নিও 4.40% পড়ে আছে। আর মালদা পশ্চিম মিদনাপুর বা পূর্ব বর্ধমান এখানে 1.50%-এর মধ্যে পড়ে আছে। এগুলোকেও কিন্তু ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে, যেটা গ্রিভ্যান্সেস পাবলিকের। সিপি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুজো ছিল, তা সত্ত্বেও বলি 5.80% পড়ে আছে। মনোজ তুমি দেখে নিও, যদি জেনুইন কেস হয় কেসগুলোকে ক্লিয়ার করতে হবে। সিপি কলকাতা 4.40%। সিপি আসানসোল দুর্গাপুর সুকেশ আছে, যদিও ওটা একটু প্রবলেমেটিক জায়গা। অনেকগুলো রেড আজকে করেছে সিআরপিএফকে নিয়ে, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, এটা আমি শুনেছি। লোকাল পুলিশকে বাদ দিয়ে সিআরপিএফকে নিয়ে এসে একদিকে হোম মিনিস্টার চলে গেছে বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে, অন্যদিকে পাশাপাশি 3টে জেলায় রেড চলেছে। কি প্ল্যানিং বাপরে বাপ! একেবারে ট্রাম্পকেও হার মানিয়ে দেবে। অবশ্য ট্রাম্প নিজেই হেরে যাচ্ছে, ট্রানজিটে আছে। আর কিছু মিউনিসিপ্যালিটি আছে ববি, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখন যদিও বোর্ড নেই, মানে এমনি বোর্ড আছে বাট ইলেক্টেড বোর্ড নেই, 97.70%। কেন পড়ে আছে দেখে নাও তো কাজগুলো কি। তোমার খলিল আছে, খলিল কি করে? খলিল এই কাজগুলো দেখে না, মনিটরিং করে না। তুমি তো ভালো অফিসার ভাই, আগে তো তুমি কাজ করতে, এখন কেন করো না? 3%, আমার এখানে আছে 97.70%। এই সেলিম ও বলছে 3%, তুমি বলছো 97.70, কারটা ঠিক? ওভারঅল নয়, কর্পোরেশন। আমি বিধাননগর কর্পোরেশন স্পেসিফিক বলেছি। খলিল সাহেব, আপনাকে বিধাননগর কর্পোরেশনের ওকে ডেকে নিয়ে এটা করাতে হবে। বিধাননগর আপনার ডিপার্টমেন্ট বলছে না, বিধাননগরে প্রত্যেক কর্পোরেশনে একটা আপনি রিভিউ নেবেন। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ববি 95.50%। কি করা উচিত? দুর্গাপুরের দিদি এমন একটা পরিস্থিতি হয়েছে যে মেয়রই কোনো কাজ করে না, তার অফিসার করে চেঞ্জ করে দাও। মেয়র যদি কাজ না করে, দরকার হলে মিটিং ডাকো, যেহেতু ওটা ইলেক্টেড বোর্ড আছে, বডি আছে, তাই তো? ইলেক্টেড বডি থাকলে মিটিং করে দেখো, সবাই মিলে যেটা ডিসাইড করে সেটা করবে। এটা ঠিক নয়। দুর্গাপুরে আমি আগেও গিয়ে শুনে এসেছি, আমি বারবার করে, আমি নিজেও ওনাকে 2-3 বার বলেছি, যদি কেউ কাজ না করে দায়িত্বে বসে থাকার তার কোনো প্রয়োজন নেই। আমি তার বয়সকে রেসপেক্ট করি, হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, গুড ম্যান, বাট গুড ফর নাথিং হয়ে গেলে সেখানে আমায় কাজে দেখতে হয়। আর এখন আবার নতুন টেকনিক হয়েছে, কাউকে কিছু বলতে গেলে কেন কাজটা করছো না, অন্য পার্টিতে চলে যাবো, যাক, যে যেতে চায় তাকে যেতে বলো। না, এর তা না, কিন্তু এর প্রবলেম হচ্ছে যে পারফরমেন্স নেই। পারফরমেন্স নেই কেন? হি ওয়াজ অফিসার, গভর্নমেন্ট অফিসার। তাহলে অন্য কাউকে দাও, যে পারফরমেন্স করতে পারে তাকে দাও। লোকের কি অভাব আছে? না। তাহলে একটা মিটিং ডেকে নাও ইমিডিয়েট। ঠিক আছে। চন্দননগর কর্পোরেশন, এখানে তো বোর্ড আছে, 50% আছে। চন্দননগর ভাঙা আছে, ভাঙা, আমি সেটাই তো বললাম, ইলেক্টেড বোর্ড নেই এখানে, এমনি বোর্ড আছে, নমিনেটেড। এখানে দেখে নাও 50% পড়ে আছে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন 21.40% পড়ে আছে। আর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তোমার এখানে 12.10 পড়ে আছে। ম্যাক্সিমাম করে দাও। ম্যাম, এগুলো যে সব নতুন এসেছে, ওরা আপডেট করে দিয়েছে, 0.10 কিছুই না, দেখে নিতে হবে। আর ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা যেটা রিভিউ করে দেখেছি, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
48.20% পড়ে আছে। কেন মিস্টার রাও একটু ডিএমদের কাছ থেকে কালেকশন করে সেলিমকে নিয়ে বসে আপনি এগুলো ক্লিয়ার, একটা দিন 15 দিন অন্তর একটা দিন করে বসুন না, বসে এগুলোকে ক্লিয়ার করে দিন না। ধরুন কেউ একটা বাড়ি চাইছে, ঠিক আছে, আপনি হয়তো এই লিস্টে দিতে পারছেন না, তাকে বলুন যে ভাই নেক্সট পেজে যখন হবে তোমার নামটা আসবে, তাকে ডেকে কথা বলে তার নামটা রেজিস্টার করে এইটুকু তো করুন, তাহলে তো সে উপকৃত হবে। পঞ্চায়েতে এইসব কাজই বেশি থাকে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে এটা পড়ে থাকে, তার কারণ এটা অন্য কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে ওদের রেকারিং খরচার জন্য। সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট বেশি পড়ে নেই, 10.10 আছে, কিন্তু জাগোটা তো করে দেওয়া হয়েছে। সাধনদা কি আসতে পেরেছে? না, আমি শরীর খারাপ বলে আসতে বারণ করেছি। হ্যাঁ, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 3.90, এর মধ্যে ট্রান্সফার কেস টেস থাকতে পারে, হয়তো রিকোয়েস্ট দেখিনি। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স 2.90, ওই যেটা বলছিল খলিল, বুঝলি ববি, অ্যাজ এ হোল। লেবার ডিপার্টমেন্ট 2.10, বাবা লেবার ডিপার্টমেন্ট এত ডেভেলপ করলো কি করে? এই তো ছিল অনেক বেশি আগের বারে। দেখে নিয়ে করে নাও। আর চা সুন্দরী কেস টেসগুলো ভালো করে দেখে নিচ্ছ তো? আলাপন চা সুন্দরী কেস নিয়ে ম্যাডাম আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সমস্ত ডিএমদের যা যা আইডেন্টিফাই করার কথা ছিল সমস্ত হয়ে গেছে এবং নেক্সট স্টেজের কাজটাও শুরু করে দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকটাও দেখে নিও, ওটাও তো চা বাগান অধ্যুষিত। আর শিলিগুড়ির আবার এদিকে প্লেনের এদিকে বাগডোরের ওদিকে দু একটা চা বাগান টাগান আছে, নকশাল বাড়িটারিতেও আছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 1.60, কিছুই না, এটা হয়তো কোনো ট্রান্সফার কেস আছে বা কিছু একটা, এটা দেখে নেবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তো অনেক ভালো করেছে, সাপ্লাইজ, ফুড অ্যান্ড সাপ্লাইজ এর অনেক পড়েছিল, কিন্তু পারভেজ খুব ভালো কাজ করে এবং আই মাস্ট কনগ্রাচুলেট হিম। এই প্যান্ডামিক টাইমে বিশেষ করে রেশনে যে প্রবলেম, একটা দোকানকে নিয়ে যেভাবে দেখাচ্ছিল, একটা কিছু আমি লক্ষ্য করে দেখেছি, লক্ষ লক্ষ লোকের কাজ হয়, 10 কোটি লোক একটা জায়গায় কেউ একটা প্রোগ্রাম উস্কে দিয়ে সেটাকে নিয়ে বারবার নেগেটিভটা বলে, পজিটিভটা বলে না। বেঙ্গলে একটা প্রচারও আমি দেখেছি, এমনকি মিডিয়ার কাছে আমাদের অনুরোধ থাকবে নেগেটিভটা না করে পজিটিভ করুন, কখনো কখনো, সবসময় নেগেটিভ কেন? ফুড এবং সাপ্লাই খুব ভালো করেছে, ওদের অনেক পড়েছিল। অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট অলসো, যেটা হচ্ছে 0.20, তার মানে কন্যাশ্রী টন্যাশ্রী টাকাগুলো ছেড়ে দিয়েছে তোমরা সব তো টাকা পয়সাগুলো? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করেছো। একটা কথা আমি আপনাদের বলি, যেটা মনে হয় চিফ সেক্রেটারি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের এবং পুলিশের এনফোর্সমেন্টের দেখা উচিত। আগে আলু বলুন, পেঁয়াজ বলুন, লঙ্কা বলুন, তরমুজ বলুন, যাই হোক, এই সমস্ত এসেন্সিয়াল জিনিসগুলো, যেগুলো, তরমুজটা আমি এমনি বললাম ক্যাজুয়ালি মিলিয়ে, এসেন্সিয়াল যে জিনিসগুলো রাজ্যের হাতে পাওয়ার থাকার ফলে আমরা কিন্তু টাইম টু টাইম প্রতি মাসে মিটিং করতাম এবং কোথায় কম আছে, কোথায় রাখতে হবে, কখনো কখনো বেশি দাম বাড়লে আমরা সাবসিডি দিতাম, আমরা সুফল বাংলা থ্রুতে বিক্রি করতাম, আলু পেঁয়াজ টিয়াজ সবই আমরা করেছি একসময়, এমনকি মাছও করেছি। এখনো আমরা কিছুটা করে যাচ্ছি, কারণ আমরা প্যান্ডামিক শুরু হওয়ার আগে পর্যন্ত, এই আইনটা শুরু হওয়ার আগে পর্যন্ত প্রায় 40,000 মেট্রিক টন আলু আমরা প্রকিওর করে রেখে দিয়েছিলাম, তার থেকে আমরা 25 টাকা করে সুফল বাংলায় এখনো দিই। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা করেছে তাতে এসেন্সিয়াল কমোডিটিস রাজ্যের হাত থেকে কেড়ে নিয়েছে, এবং খুব দুর্ভাগ্যের বিষয়, গভীর উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয় যে আজকে আলু পেঁয়াজের উপরে কোনো কন্ট্রোল সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারছেন না, রাজ্যকেও করতে দিচ্ছেন না। ফলে 34, 35, 40 দাম বেড়েই যাচ্ছে, যে যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ভেবে পাচ্ছি না হঠাৎ এসেন্সিয়াল কমোডিটিসের উপর হাত পড়লো কেন। আমরা একমাত্র রাজ্য
এখান থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার চালটা চাষিদের থেকে কেনে না, আমরা কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে চালটা প্রকিওর করি, ডাইরেক্ট চাষিদের থেকে কিনি। তাতে চাষিরা দামটা পান এবং তাদের মাঠে যে চাষটা করেন সেই চাষটা সুরক্ষিত থাকে। কিন্তু যেসব নিয়মগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এখন করে দিয়েছে, এই একদিকে কোভিড চলছে আর একদিকে ওনাদের আইন চলছে গায়ের জোরে। এইসব বিলে তো কোনো ভোটিং টোটিংও হয়নি, অনেক বিলে গায়ের জোরে পাশ করে দিয়েছে আইন। ফলটা কি হয়েছে? আলুর কিলো কত জবাব দেবে কে? ममता बनर्जी को तो उकड़े फेंक दो, ठीक है बुझलाम, तो आलू का भाव इतना बढ़ा कौन उकड़ाएगा आप लोगों को? प्याज का भाव इतना बढ़ा कौन देखेगा? एसेंशियल कमोडिटीज एक्ट लेके बैठे हो तो आपको दिखना है कि पब्लिक आलू को इतना भाव होने से पब्लिक क्या खाएगा? चावल का साथ आलू भी थोड़ा खाएगा तो कैसे खाएगा? आलू नहीं मिलेगा, प्याज नहीं मिलेगा, मार्केट में चावल नहीं मिलेगा, तो कौन किसको फेंकेगा? আমাদের রিকোয়েস্ট হচ্ছে, আমরা আজকে এই রিভিউ মিটিং থেকে আমি একটা চিঠি দেবো ভেবেছি। আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করবো এগ্রিকালচার মার্কেটিং এর সাথে কথা বলে আমার নামে একটা প্রাইম মিনিস্টারের কাছে চিঠি যাবে যে আলু পেঁয়াজ যেটা বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবং দাম বেড়ে যাচ্ছে, কেউ দেখবার নেই, কন্ট্রোল করার কেউ নেই। আগে যেটা আমরা কন্ট্রোল করতাম, আইদার আমাদের পাওয়ার ফিরিয়ে দেওয়া হোক রাজ্যকে দেখার জন্য, তাহলে আমরা এগুলোকে টাইম টু টাইম যাতে দাম না বাড়ে আমরা এগুলো দেখে নেবো যাতে মানুষ পায়। আর তা নাহলে আপনারা যদি নিজেদের হাতে দায়িত্ব নিয়ে থাকেন আপনারা কন্ট্রোল করুন। আলু পেঁয়াজের দাম অত্যন্ত বেড়ে গেছে, আমাদের নামে দোষ দিয়ে লাভ নেই, আমাদের হাত থেকে পাওয়ার কেড়ে নিয়েছেন। তা সত্ত্বেও আমি আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে বলবো, মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচারকে বলবো যে আপনারা একটুখানি মার্কেটে ঘুরে ঘুরে দেখুন তো কোথায় কোথায় হোর্ডিং করে রেখে দিচ্ছে। এই হোর্ডিং যাতে আগে করতে না পারতো সেই কাজটা আমরা স্টেট গভর্নমেন্ট করতাম, এখন তো হোর্ডিং করার ব্যবস্থা করে দিয়েছে। কে কোথায় হোর্ডিং করে রেখে দিচ্ছে, বাজারে মাল নেই। কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সব জায়গায় কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই তো মার্কেটে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে আলু পেঁয়াজ নিয়েও। হ্যাঁ, আর এখন মামলা কৃষি মামলা করতে হবে না, কোর্ট নয়, আইনটাই তো করেছে হোর্ডারদের প্রোটেকশন দেওয়া, হোর্ডারদের প্রোটেকশন দেওয়ার জন্য, ব্ল্যাক মার্কেটিয়ারদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা হয়েছে। এই আইনটা পুরোপুরি অ্যান্টি পিপল, এবং সেই জন্য আমার একটা চিঠি যাবে যে আইদার ইউ উইথড্র ফ্রম দিস ইউ অ্যালাউ স্টেট গভর্নমেন্ট টু ডু দ্য জবস, অনেক স্টেট গভর্নমেন্ট বলেছেও, আদারওয়াইজ ইউ কন্ট্রোল ইট। আমার কোনো প্রবলেম নেই, আমি আলু চাই বাজারে লোক সস্তায় পাক, ন্যায্য দামে পাক। আমরা চাই পেঁয়াজ লোক বাজারে সস্তা দামে পাক, লঙ্কা সস্তা দামে পাক, চাল সস্তা দামে পাক, জিনিসপত্র সস্তা দামে পাক। একেতে কোভিডের নামে কাজ বন্ধ, কোভিডের নামে কত লোকের এমপ্লয়মেন্ট চলে গেছে, গরিব লোকেরা কাজে যেতে পারে না, বেকারি বেড়ে গেছে সারা দেশে, মাইগ্রেন্ট ওয়ার্কাররা না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর এই অবস্থায় আলু পেঁয়াজের দামগুলো পড়তো, আলু পেঁয়াজের সমস্তগুলো নিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে, তো কি করবে? তো আমার ঘরের মধ্যে গিয়ে রান্নাটাও কি তারা করে আসবে নাকি? আইনটা কি, সংবিধানটা কি? আমার একটা ঘর আছে, এটা আমার ব্যক্তিগত অধিকার, আমার অধিকার, এই ঘরটা আমার। আমি কোথায় রান্নাঘর করব, কোথাও বাথরুম করব, কোথায় ড্রয়িং রুম করব, আমি কি খাবো, কি রান্না করব, এটা আমার এখতিয়ার, আমার অধিকার। সেখানে যদি ভেতরে ঢুকে গিয়ে বলে যে কেউ যে না তোমার রান্নাঘর এখানে হবে না, তুমি এখানে রান্না করতে পারবে না, তুমি এই খাবারটা খেতে পারবে না, তুমি এখানে ঘুমোতে পারবে না, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে আমি গিয়ে থাকবোটা কোথায়? আমাকে তো অল্টারনেটিভ অ্যাকোমোডেশন দিতে হবে যদি তুমি আমাকে এভিকশন করো। তো অল্টারনেটিভটা কোথায়, অপশনটা কোথায়? অপশন ইজ নট দেয়ার। আমার মনে একটা সার্ভে, আমি চিফ সেক্রেটারিকে বলবো, অ্যাগ্রো মার্কেটিং পুলিশ সবাইকে নিয়ে একটা মিটিং করে একটা সার্ভে এলাকা টু এলাকায় আমরা যেমন আগে করতাম, কে কোথায় হোর্ডিং করে রেখে দিয়েছে, কিভাবে কি হচ্ছে, কে কোথা থেকে কোন কমিউনিকেশন কোন চ্যানেলে জনগণের ওপর দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট কেটে এইসব জিনিসগুলোকে অ্যালাউ করছে, এটা আমাদের দেখতে হবে। বর্ডারগুলোর ওপরেও নজর রাখতে হবে। এবং যে কায়দায় আমরা আগে একটা সিস্টেম করে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করতাম,
মনে রাখবেন আমাদের যে জিনিসগুলো প্রতিদিন কাজে লাগে, যে শস্য, যে সবজি, যে ফসল, যে ফলন, যেটা আমার রোজ কাজে লাগে, সেটা আমরা রাজ্য আমার মতো করে আমি দেখি। তাতে যদি কেন্দ্র আমাকে বলে কেন তুমি করতে গেছো, কেন তুমি করছো, কেন করতে দেবো না, তখন তো আমাদের বলার পথ থাকবে যে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, অ্যাটলিস্ট আমাদের করতে দেওয়া হচ্ছে না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, লেট আস ট্রাই। ডিসেম্বর মাস পর্যন্ত আমি জানি 25 টাকা পর্যন্ত করে সুফল মার্কেটে আপনারা দিতে পারবেন, তার বেশি কোল্ড স্টোরেজে নেই। সব সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের মতো করে এখতিয়ার করে সব অ্যালাউ করে দিয়েছে। কালোবাজারি আর যারা জোরদার এবং কি যেন বলে, যারা ওগুলো সব রেখে দেয়, মজুদদার, কালোবাজারি, এই জায়গাটাকে প্রোটেকশন দেওয়া তো উচিত নয় মনে করি আমি গভর্নমেন্টের। এই জায়গাটা মানুষের জায়গা, এটা দেখে নেওয়ার জন্য আমি চিফ সেক্রেটারিকে বলবো যে ডিএমএসপিরাও শুনে রাখলেন, আগে যে কায়দায় আমরা করতাম, একটা গাইডলাইন্স আপনাদের কাছে যাবে, একটা নোটিফিকেশন যাবে ফর গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিস। সেটা আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে যতটা পারবেন ততটা দেখবেন। আমরা 25 টাকা পার কেজি প্রায় 530টা 600টা দোকানে আমরা দিতাম। এবং এখানে কোনো উপায় নেই, আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট টেক ওভার করে, যেটা টেক ওভার করেছে, সস্তায় মানুষকে জিনিস দিক, তা নাহলে আমাদের হাতে ছেড়ে দিক, এর বিকল্প কিছু আর নেই। তা নাহলে লোকে কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। একেতে কোভিডের অত্যাচার, তারপরে কালোবাজারি, জোরদার, মজুদদারদের অত্যাচার, সব অত্যাচার কত মানুষ সহ্য করবে, এটা একটু দেখে নিতে আমি বলবো। একটা ঠিক যে আমাদের ডিএমএসপিদেরও অনেক মিটিং হয় এবং তারাও প্রায় ভিডিও মিটিং করে, এমনকি ভিডিওরাও আছেন যারা, বা আমাদের এসডিও বা প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন ডিপার্টমেন্টের আছে। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু 24 আওয়ার্স কাজ করেন, বাট কিছু কিছু দেয়ার আর সাম ডিপার্টমেন্ট যাদের কাজ কম, তাদের দোষ নেই, কাজটা তাদের কম থাকে, কিন্তু কাজ কম থাকলেও আপনি কিন্তু কাজের মধ্যে কাজটা খুঁজে বের করে নিতে পারেন। এই জন্যই তো ভিশনের প্রয়োজন, এই জন্যই তো ইনোভেশনের প্রয়োজন। ধরুন সুব্রত, তুমি এখানে বসে আছো, তুমি অনেক সিনিয়র লোক, দুদিন বাদে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হয়ে যাবে। তুমি আমায় বলো, তোমার হর্টিকালচারটা তোমার দিয়ে তুমি অনেক কাজ করতে পারো, বাট তোমরা ইনোভেশন দিয়ে কতটা করতে পেরেছো? তোমার লাইন ডিপার্টমেন্ট কি করছে? ম্যাডাম, আমাদের এই মাটির সৃষ্টি প্রকল্পে আমরা অনেকগুলো কাজ ইনিশিয়েটিভ নিয়েছি। দুটো জেলায় হয়েছে ভাই, অন্য জায়গায় হচ্ছে না। ইনিশিয়েটিভ নাও। 6টা জেলায় ম্যাডাম আমরা করেছি মাটির সৃষ্টি। আর মাটির সৃষ্টি যেখানে হচ্ছে না সেখানে আমরা ম্যাডাম অন্য ডাইরেক্টলি ফার্মারদের কাছে যাতে স্যাপলিং পৌঁছে যায় ভালো কোয়ালিটি, সেটা আমরা ইনিশিয়েট করেছি এবং ভালো ডিস্ট্রিবিউশন হয়েছে ম্যাডাম। দেখো আমাদের এখানে চাষিরা আমাদের গর্ব। স্বর্ণালী ধান তোমরা দেখছো, এমনকি নোনা জলেও ধান তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। সুতরাং তোমাদের হাতে কিন্তু অনেক আছে। অর্কিড আগে শুধু কালিম্পংয়ে দেখতাম, কার্শিয়াংয়ে দেখতাম, আজকে আমি যখন মালদায় গিয়ে দেখি, আজকে আমি যখন নদিয়ায় গিয়ে দেখি, তখন আমি ভাবি এরা মাথার থেকে বুদ্ধি বের করে এটা তো করেছে। ঠিক। চেক ড্যাম পরিকল্পনাটা, সেলিম যখন নদিয়ার ডিএম ছিল তখন ওই চেক ড্যাম পরিকল্পনার মধ্যে দিয়ে ওইখানে যে নদীটা আছে চুন্নি নদী, ওই দুপাটটা বাদিয়েছিল। তারপরে আমরা 500 কোটি টাকা চেক ড্যাম করেছি, করে আমরা বন্যার জল অনেকটা আটকানোর চেষ্টা করেছি। এইগুলো তো পরিকল্পনা, নিউ ভিশন, নিউ ইনোভেশন। এইটা যে ডিপার্টমেন্টগুলো যাদের কাজ কম তাদের জন্য আমি বলবো। অনেক ডিপার্টমেন্ট আছে ডে নাইট সব সময় কাজ করতে হয়, দে ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি এফেক্টিভ। তাদের ছুটি নেই, দিন নেই, রাত নেই, কন্টিনিউয়াস করতে হয়। একটা তো আমি নারায়ণকে দেখি, আমি ওকে সকালে ফোন করলেও সারাক্ষণ আমি বিরক্ত করি, এখানে এ ভর্তি হতে পারছে না, ওখানে এ ভর্তি হতে পারছে না, ওর হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস পাওয়া যায়। এইরকম আমি অনেককে বলছি, হোম সেক্রেটারি বলুন বা আমার চিফ সেক্রেটারি বলুন বা ফাইন্যান্স সেক্রেটারি বলুন বা রাজীব যখন ছিল রাজীবও করতে, এরকম অনেকে আছেন। কিন্তু অনেকে আছে যাদের সাথে হয়তো আমাদের কমিউনিকেশন কম হয়,
কারণ তার হয়তো ডাইরেক্ট কাজটা কম বলে। কিন্তু সেটার জন্যই বলছি আপনারা কাজটা বের করে নিন, খুঁজে নিন। বিবেক কুমার, তুমি দেখো এনভায়রনমেন্টে আছো, বাট এনভায়রনমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট নাও ইট ইজ। তোমার প্ল্যান্টেশন থেকে শুরু করে, তোমার পলিউশন থেকে শুরু করে অনেক কাজ কিন্তু তুমি ওই ডিপার্টমেন্ট থেকে করতে পারো। কল্যাণ রুদ্ররাও আছেন। সুতরাং এটা তোমাদের কিন্তু খুঁজে বের করে নিতে হবে। তোমরাই প্ল্যান করে বলো না আমি এটা করতে চাই। ম্যাডাম একটু বলতে চাইছি, বলো। আমফানের পরে আমাদের ডিপার্টমেন্ট 17,000 গাছ অলরেডি লাগিয়ে ফেলেছে, কারণ কলকাতা এবং আশেপাশে এলাকাতে অনেক বড় বড় গাছ নষ্ট হয়েছিল। তো আমরা কেএমসির সঙ্গে কথা বলে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে 17,000 গাছ রোপণ অলরেডি কমপ্লিট করে দিয়েছি ম্যাডাম। এটা যেমন একটা কাজ। তাছাড়া ম্যাডাম এইবার যে বিসর্জন হয়েছে, আপনি যে নির্দেশ দিয়েছিলেন লোক কম থাকবে, তাছাড়া পলিউশনটাকে কজ না করে ওয়াটার বডি, সে নদী হতে পারে, সে জলাশয় হতে পারে, ম্যাডাম 48 ঘন্টার মধ্যে আমাদের যত বিসর্জন হয়েছিল সেগুলিকে ক্লিয়ার করে সব জলাশয়গুলিকে একদম ক্লিন করে দেওয়ার প্রচেষ্টা আমরা এই বছর নিয়েছি। এবং তোমরা খুব ভালো কাজ করেছো ম্যাডাম। এবং সামনে তোমাদের আরো কিছু আছে, দিওয়ালি কালীপুজো, আছে, হ্যাঁ। কালী পুজো আছে, ছট পুজো আছে, ম্যাডাম। জগদ্ধাত্রী পুজো আছে, সেগুলো এখন থেকে প্ল্যানিং করে দেখে নাও। আর একটা সুন্দরবনের ওদিকে যে আমফান হয়েছিল সেখানে ম্যানগ্রেভ প্রায় 5 কোটি ম্যানগ্রেভ বা 5 লক্ষ ম্যানগ্রেভ করবার যে কথা আছে, সেটা অবশ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। রাজীব, এটা তো রাজীব তোমাদের ডিপার্টমেন্ট। এটা করছে তো অলরেডি কমপ্লিট, আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি গৌতম দেব এখানে আছে ট্যুরিজম ডিপার্টমেন্টে, মনে রাখবে সবচেয়ে বেশি মার খেয়েছে লোকে। ট্যুরিস্টরা যাতে, পশ্চিমবাংলার মধ্যেই বিভিন্ন জায়গা আছে, আমার ট্যুরিজম অনেক স্পট আছে, এই স্পটগুলোকে তোমরা হাইলাইট করো। আমি অনেক সময় তো আমি বলছি ইউটিউবে সব কথা যে সত্যি লেখে তা তো ঠিক নয়, কেউ নিজের ইচ্ছে মতো নানা রকম সেটও করে। কিন্তু এই ট্যুরিস্ট কতগুলো স্পটের ব্যাপারে আমি দেখেছি, ওরা কিন্তু বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে ওরা কিন্তু অনেক নিউ নিউ স্পট দিচ্ছে। হ্যাঁ, হোমস্টে স্পট, তোমরা এটাকে একটু বেশি করে গুরুত্ব দাও। পাহাড়ে এখন বুকিং হচ্ছে ওরা, কিন্তু তোমার তরাই ডুয়ার্স পাহাড় থেকে শুরু করে আমি দিদি এই পিরিয়ডে টোটাল বেঙ্গলটা ঘুরে নিলাম। লকডাউন থাকতো আগের দিন চলে যেতাম, গিয়ে জায়গাগুলো পুরো বেঙ্গল ঘুরেছি, 2টো জায়গা বাদ দিয়ে সব জায়গাতে আমি ঘুরে নিয়েছি দিদি। হোমস্টেটা খুব ভালো হচ্ছে এবং এটা আমাদের আগামী দিনে ফিউচার, নতুন নতুন আপডেট জায়গা। গৌতম, আরেকটা আমার মাথায় যেটা এসছে, যেমন কালকে আমি তাঁতিদের সাথে কথা বলছিলাম, ধরো ডোকরা শিল্পীর সাথে কথা বলছিলাম, বা অন্যান্য কমিউনিটি যারা এসেছিলেন বিভিন্ন কাজকর্ম করে। আগে আমাদের কত মেলা হতো, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে তারা মেলাতে জিনিস বিক্রি করে তার ইনকামটা হতো। আজকে ধরো কোভিডের জন্য দোকানও খুলতে পারেনি, মেলাও হয়নি, স্বাবলম্বী মেলা টেলা এগুলো কিছুই হয়নি। তোমাদের যেগুলো ট্যুরিস্ট স্পট আছে, সেই ট্যুরিস্ট স্পটের কাছাকাছি একটা ডিস্টেন্সিং মেনটেন করে যদি এই যে যারা লোকাল জিনিসপত্র তৈরি করে তাদের একটু প্রমোট করার জন্য একটা প্ল্যানিং তৈরি করো। ঠিক আছে দিদি। ইউ সিট উইথ কটেজ ডিপার্টমেন্ট, আমার মনে কটেজ ইন্ডাস্ট্রিজ এমএসএমই ডিপার্টমেন্টের সাথে বসে এটা একটা প্ল্যানিং করো। হ্যাঁ, এটা হ্যান্ডিক্যাপসের জিনিসগুলো খুব ভালো বিক্রি হয়। রাজীব, তুমি একটা এমএসএমই কে নিয়ে, ইয়েস বলো। আমাদের ইতিমধ্যে আমরা এমএসএমইর সঙ্গে বসে 6টা ট্যুরিস্ট লজের মধ্যে আমরা একটা এরিয়া চিহ্নিত করেছি, ওদের সঙ্গে আমরা যৌথভাবে ওখানে হ্যান্ডিক্রাফটস ইত্যাদি ডিসপ্লে করব আর্টিসানসদের। আর আমাদের 14টা ট্যুরিস্ট প্রপার্টি আমরা লোকেট করছি, যেটা আমরা আইএনসিএ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছি। ওখানে আমাদের লোকপ্রসার শিল্পীদেরকে নিয়ে আমরা একটা স্টেজে ওদেরকে 3 দিন, আমি তোমাদের একটা প্ল্যান দিচ্ছি, ট্যুরিজম ডিপার্টমেন্ট আইএনসিএ ডিপার্টমেন্ট যেটা করতে পারে, ধরো আমাদের গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো এটাকে প্রজেক্ট করে এক একটা ব্লকে এক একটা মেলা করো বা এক্সিবিশন করলে তুমি, সেখানে গভর্নমেন্টের জিনিসগুলো যেমন প্রজেক্ট হলো, তেমনি তুমি মেলা করার মানে সেখানে কিছু দোকান এসে বসলো, কিছু লোক সেখানে একটু মানে ডিস্টেন্সিংটা মেনটেন করে একটা সিস্টেম মেনটেন করে সব জায়গায় কিন্তু হতে পারে। কারণ শীতকালটা তো মেলার সময়, যেমন জয়দেবের কেন্দুলির মেলাও হয়, তোমার বই মেলাও হয়, এগুলো বড় বড়, ছোট ছোট তো অনেক হয় গঙ্গাসাগর মেলা থেকে। এখন থেকে প্ল্যানিং করো যাতে ডিসেম্বর মাস থেকে তোমরা, ডিসেম্বর জানুয়ারি এই 2টো মাস এই মেলা টেলার মধ্যে দিয়ে তুমি যেমন তোমার গভর্নমেন্টের কাজেরও প্রচার করবে, তেমনি অ্যাট দ্য সেম টাইম গরিব লোকেরা তাদের জিনিসগুলো যাতে বিক্রি করতে পারে সেটার দিকে একটা নজর দিতে হবে, তাতে কিন্তু ট্যুরিজমটা ভালো হবে। আর একটা আমি যেটা বলবো যে এমএসএমই, সরি এটা ডিজাস্টার ডিপার্টমেন্টের, কালকে তার সাথে যারা এসেছিল তারা বলছিল আমরা যেমন ওদের 3 বছরের অর্ডার একসাথে করে দিয়েছি, তাই তো 3 বছর যত
কাপড় জামা তৈরি করবে, গভর্নমেন্ট কিনে নেবে ফর ডিজাস্টার পারপাস। এবছরের অর্ডারটা এখনো দেওয়া হয়নি। এটা স্বপন দেবনাথের ডিপার্টমেন্ট। এটা আমরা সিস্টেম কিন্তু আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল 3 বছর করে করে। 19-20 পেয়ে গেছে, 20-21-এরটা এখনো অর্ডার যায়নি। দিয়ে দাও, তাহলে যেগুলো ওদের সংরক্ষিত আছে সেটা ডিজাস্টার নিয়ে নেবে। হ্যাঁ, 21-এর অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। 21-এর অর্ডার দিয়ে দিয়েছে। আরও দেখে নাও তাদের কাছে কত মজুত আছে। সেই মজুদ জিনিসটা দেখো, আমার তো ডিজাস্টারে লাগে, পুজোয় লাগে, ঈদে লাগে, আমার বন্যায় লাগে, বিভিন্ন কাজে লাগে। তাছাড়াও ধরো আমরা যদি ওদের কিছু মার্কেটিংয়ের ব্যবস্থা করে দিই, আমরা ধরো নিজেরা কিছু মেলা অর্গানাইজ করলাম ট্যুরিজম ডিপার্টমেন্টকে দিই, সাপোজ আইএনসি অত টাইম পারবে না, এটা এমএসএমই আর ট্যুরিজম ডিপার্টমেন্ট জয়েন্টলি বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট তীর্থক্ষেত্র, ইম্পর্টেন্ট মানে ট্যুরিস্ট স্পট আশেপাশে একটা করে যদি মেলা যদি আমরা করি তাহলে কিন্তু অনেকের জিনিস বিক্রি হবে। ধরো তুমি চিড়িয়াখানা, সাপোজ আমি তোমাকে একটা বলছি, চিড়িয়াখানার কাছে অত জায়গা নেই, এবার তুমি একটু খুঁজে নেবে একটু আশেপাশে কত লোক যায় চিড়িয়াখানাটা। না এখন তো বন্ধ আছে, যখন চালু হয়ে যাবে দেখবে তুমি, যেমন তোমার ইকো ট্যুরিজম পার্ক, কত লোক ভিজিট করতে যায়, ওখানে তো আছে ওদের অলরেডি বিশ্ব বাংলা হাট। কিন্তু পাশাপাশি যদি তোমরা একটা মেলা করে দাও, দেখবে যাদের এই শাড়ি টাড়িগুলো বিক্রি টিক্রি হয়নি এরা কিন্তু বিক্রি করতে পারবে, এদের এটা বিক্রি করার ব্যবস্থা করে দাও। এইরকম একটা সার্ভে হওয়া উচিত আমার মনে হয়। আলাপন দেখে নাও। ডিএমদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ডিএমরা ব্লক ওয়াইজে বিডিওর কাছ থেকে একটা করে রিপোর্ট নিন যে এইরকম যারা হস্তশিল্প আছে, তাঁত শিল্প আছে, কৃষি শিল্প আছে, যারা মার খেয়েছে বিকজ তাদের জিনিসটা পড়ে আছে, বিক্রি হয়নি, কিন্তু তাদের অসুবিধে হচ্ছে, যদি আমরা কিছু কিছু হেল্প করতে পারি, আমরা কৃষি মেলা করতে পারি, লেট আস ডু দ্য কৃষি মেলা, তাঁত মেলা, আমার হাতের জিনিস তৈরি, মাটির জিনিস, তারপরে তোমার ডোকরা যেগুলো আছে টাছে, এই সমস্ত হস্তশিল্পের মেলা। এইভাবে এটা আইএনসি ডিপার্টমেন্ট শান্তনু আর নন্দিনী, গৌতম দেব, ইন্দ্রনীল আর ফাইন্যান্স, হোম সেক্রেটারি ফাইন্যান্স আর চিফ সেক্রেটারি, তোমরা বসে এটা একটু ভালো করে ধ্যান দাও, আমার মনে হয় কাজটা হবে। ম্যাডাম আমি 10 সেকেন্ড একটু ইন্টারাপ্ট করছি। আপনি যে পরিকল্পনাটা দিলেন এটা ইতিমধ্যেই আপনি বিগত বছরগুলোতেও দিয়েছিলেন এবং আমরা বাংলা মোদের গর্ব এই শিরোনামে আমরা বিভিন্ন জেলায় করেছি। এবারে আপনি যেটা বললেন এটাকে আরেকটু ব্যাপকভাবে আরও নাম্বার অফ আর্টিজান বাড়িয়ে আমরা করব এবং অলরেডি এই আর্টিজানদের যেটা বলছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তো বললো এটা আমরা ব্যাপকভাবে করব। তাছাড়াও আমাদের অনেক সেলফ হেল্প গ্রুপ আছে, রাইট, আমাদের কর্মতীর্থ আছে, রাইট, সেলফ হেল্প গ্রুপ যারা রেজিস্টার্ড, যারা পাচ্ছে অলরেডি, আবার অনেকে আছে রেজিস্টার করেছে কিন্তু কাজ পাচ্ছে না, তাদেরকেও ইনভলভ করতে হবে। এটাই চন্দিমাকে তোমরা একটু ইনভলভ করতে পারো, ও আশার মেয়েদের নিয়ে কাজ করে, সুতরাং এগুলো তোমরা ইনভলভ করতে পারো। আশার মেয়েরা যেমন আমার খুব কাজ করছে, আইসিডিএস এর মেয়েরা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজে লাগাতে হবে। দিদি শিলিগুড়িতে বাংলার হাটটা খুব ভালো চলছে, কিন্তু বাংলার হাটে দেখো তোমাদের, আমি নিজে গিয়ে ভিজিট করে দেখে এসেছি, বাংলার হাটে তোমাদের কয়েকটা মাত্র দোকান যে ক্যাপাসিটি বাড়াচ্ছে দিদি, এক একর জায়গা নিয়ে না বাড়াচ্ছে, শুধু না ওখানে তুমি আরো 200টা দোকান করতে পারো। হ্যাঁ দিদি, আশেপাশে ছোট ছোট করে দাও। আর বেঙ্গল সাফারির সামনে একটা আমরা করছি না, এরকম শুধু একটা জায়গা দেখালে আমাকে হবে না, আমাকে অনেক জায়গা দেখাতে হবে। ঠিক আছে, ভোরের আলো অনেকে দেখতে যায়, তোমার এরকম অনেক জায়গা আছে, হলং থেকে শুরু করে তুমি তোমার জয়ন্তী থেকে শুরু করে অনেক জায়গা আছে। ওখানে 24টা দোকান দিদি হচ্ছে ভোরের আলো কাছে। আমি 24-24-এ নেই, আমি 100-100 আছি, ঠিক আছে, যেখানে লোকের হবে। আর একটা হচ্ছে আমরা অলরেডি কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা 2 লক্ষ ছেলে মেয়েদের টাকা দেবো, ব্যাংক ঋণ দেবো, তারা একটা করে বাইক পাবে, সেই বাইকের পেছন দিকটায় একটা করে কোল বক্স থাকবে, তাতে সে মাছ বিক্রি করতে পারে, তাতে সে ওই বাইকটা নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় শাড়ি বিক্রি করতে পারে, সেটাকে অল্টারনেট করে নিয়ে। যার কোল বক্স প্রয়োজন সে কোল বক্স নিক, যার কোল বক্স প্রয়োজন নেই কোল বক্স নিক, মানে আমি বলছি কথার কথা, ধরো সে মাছ বিক্রি করবে না, সে শাড়ি বিক্রি করতেই পারে। একটা বাইকে পেছনে 20টা শাড়ি নিয়ে একটা পাড়ায় গেল, ও দিদি শাড়ি নেবেন, অনেকে পছন্দ করে এসব। বুদ্ধি খরচ করুন, যেহেতু এখন এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন, 2 লক্ষ তো আমরা ব্যাংকের লোন দিয়ে বাইক দেবো, এটা হচ্ছে বাইক সেলার, বাইকের মধ্যেই তার সেলিং একটা দোকান থাকবে, বাইকটা ইটসেলফের দোকান, বাইকের মধ্যে সেল করার ব্যবস্থা থাকবে। এটা ব্যাংকের লোনটা আমরা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে দেব।
আবার অনেকে আছে যারা নিজের পয়সা দিয়ে করতে চায়, তারা আইডিয়াগুলো কাজে লাগান না, তারাও আইডিয়াগুলো কাজে লাগাতে পারেন। অনেকে আছে এখন যেহেতু প্যান্ডেমিক টাইপের সিচুয়েশন এবং অনেক মানুষের কাছে কিছু জিনিস পড়ে আছে, ধরুন একটা খোলা ম্যাটাডোরে সে একটা দোকান সাজালো একটা টেম্পোরারি জায়গায় গিয়ে, যেখানে পার্মানেন্ট স্ট্রাকচার করবে না, বাট যেখানে হয়তো লোক বেশি জমায়েত হয় সেখানে কিছু শাড়ি নিয়ে গিয়ে বিক্রির ব্যবস্থা করলো। এগুলো তো জেলা হেডকোয়ার্টারে বা হেডকোয়ার্টারে হতে পারে। তার জন্য কি করতে হবে, এটা হচ্ছে এই এমএসএমই সেক্টরকে, ট্যুরিজম সেক্টরকে বসে একটা আইএনসিএ-কে বসে একটা প্ল্যানিং তৈরি করতে হবে। আর এই প্ল্যানিংটা যদি আপনারা করতে পারেন, আপনার যা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, এমনকি এই এর মধ্যেও কত হয়েছে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন এই কোভিডের মধ্যেও। ম্যাডাম এমএসএমই থেকে আমরা যে ম্যাটেরিয়াল প্রডিউস করলাম, মাস্ক এবং পিপিই গুলো এবং ফেস শিল্ড এটসেট্রা, স্যানিটাইজার, এগুলো ম্যাডাম 40 লাখ ম্যানডেজ আমরা জেনারেট করেছি ইতিমধ্যে। 40 লাখ ম্যানডেজ জেনারেট করেছি মানে অনেক কর্মসংস্থান হয়েছে। সেই রকম শুধু তো এমএসএমই নয়, সব সেক্টরই আছে। মাটির সৃষ্টিতে প্রচুর কর্মসংস্থান হয়েছে। যেমন এই যে আমি বলছি 1,50,000 লোককে 100 দিনের কাজে কনভার্জেন্সের মধ্যে দিয়ে ইনভলভ করা হয়েছে। সেই রকম ধরুন আজকে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আমরা এগুলো করতে করতে আজকে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, কারণ বেঙ্গলের মিডিয়া সবসময় বিরোধিতাটাই করে বেশি, পক্ষে লেখে না। পক্ষে লিখলে কিন্তু লেখার অনেক আছে। আমি কেন বলছি তার কারণ হচ্ছে, দেখুন 10 বছরে আমরা কিন্তু 29 লক্ষ মানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি। এটা হচ্ছে চোখে দেখা যাবে না। শুধু লোহা কংক্রিটে কাজ হয়, শুধু কংক্রিট স্টিলে আর লোহায় কাজ হয়? তাছাড়া কত কাজ আছে যাতে সাধারণ মানুষ চাকরি করে, কত এমপ্লয়মেন্ট জেনারেশন হয় আনঅর্গানাইজ সেক্টরে। ধরুন আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড ইন এমএসএমই সেক্টরে 29 লাখ, লাস্ট 10 ইয়ার্সে আমার 29 লাখ এই আনঅর্গানাইজ সেক্টরে বিশেষ করে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়েছে। তারা কিন্তু রোজ কাজ করে। এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড এমএসএমই সেক্টরে হয়েছে 21 লাখ। আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়েছে হ্যান্ডলুম সেক্টরে 3 লাখ, তাঁত বনে তাঁত করে এবং তাছাড়াও মিসলেনিয়াসে আরো 5 লাখ। লেদারেই তো আমরা 5 লক্ষ লোকের কাজের ব্যবস্থা করেছি বানতলা। এইভাবে হাওড়া, ডুমুরজলা থেকে শুরু করে হাওড়া, এই সমস্ত জরিপাক থেকে শুরু করে এগুলো তো সব কত ক্লাস্টার হয়েছে। এবং নেক্সট 3 বছরে আমাদের প্ল্যান কি আছে জেনে নিন। তো এই প্ল্যানটা কাজে লাগাতে হবে। তো নেক্সট 3 ইয়ার্সে ডিএমরা যারা আছেন তারা জেনে রাখুন, দিস ইজ ইয়োর গেম প্ল্যান। ডিপার্টমেন্টও যারা আছেন, ইন নেক্সট 3 ইয়ার্স আমার 35 লাখ আমাকে এমপ্লয়মেন্ট এই আনঅর্গানাইজ সেক্টরে, অর্গানাইজ সেক্টরে সে টিচার অ্যাপয়েন্টমেন্ট, পুলিশ অ্যাপয়েন্টমেন্ট, হেলথ অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারস অ্যাপয়েন্টমেন্ট, নার্স অ্যাপয়েন্টমেন্ট, এগুলো তো চলছে। এগুলো ছাড়াও এগুলো এক্সট্রা। এটা হচ্ছে যেটা ইন নেক্সট 3 ইয়ার্স আমাকে 35 লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেশন করবার আনঅর্গানাইজ সেক্টরে প্ল্যান করা হয়েছে, ইনক্লুডিং সাম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এমএসএমই সেক্টরে দেওয়া হয়েছে 15 লক্ষ টার্গেট। এমপ্লয়মেন্ট ইন আদার ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং আইটি 5 লাখ। ববি তোমাকে আমি বলবো, আমরা যেটা ওই সিলিকন ভ্যালি যেটা করছি রাজারহাটে, প্রথমে দিয়েছিলাম আইটি ইন্ডাস্ট্রির জন্য 100 একর জমি, পরে আবার 100 একর দিয়েছি। আমার তো মনে হয় অমিতদা আমাকে বলছিলেন যে ওখানে ইনফোসিস থেকে শুরু করে সবাই এসছে, টিস্কো থেকে শুরু করে সবাই এসছে। আমিও একদিন ভিজিট করতে যাব। ওটা একটু দেখে নাও তো কতগুলো জায়গা বুকড হয়েছে, কতগুলো হয়নি, কাজ কি চলছে, ডিটেলস আমার একটা ইনফরমেশন চাই। রাজীব তুমিও একটু দেখে নিও। আলাপন তুমি পারলে একবার ভিজিট করে তুমি ববি টবি একসাথে যাও, দেবাশিস সেনকেও নিয়ে নাও, ওটা হিট করো। আমি আইটি সেক্টরে আমাদের প্রচুর কাজ হচ্ছে। ওই 200 একরে যে আইটি জেনারেশন হবে, এবং অনেক ছেলে মেয়েদের তো এই সময় কাজও চলে গেছে, তাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে। অনেক সংবাদ মাধ্যমেও যেমন কাজ চলে গেছে, অনেক ইন্ডাস্ট্রিতে গেছে, আইটি সেক্টরেও গেছে। সুতরাং আমরা আমাদের আইটি সেক্টরটাকে ডেভেলপ করতে চাই। সেই জন্যই তো 200 একর জমি দিয়ে সিলিকন ভ্যালি তৈরি করা হচ্ছে। এটা কত দূর হয়েছে এটা আমায় দেখে বলতে হবে। এবং আইটি সেক্টরে 5 লাখ টার্গেট রাখা হয়েছে।
এই ওই সিলিকন ভ্যালি ছাড়াও আপনার আইটি সেক্টরে যেরকম টিসিএস কে একটা বিরাট রাজারহাটে ওরা অলরেডি করছে, ওরা অলরেডি 20,000 লোককে চাকরি দিয়েছে। হ্যাঁ ওনা অলরেডি ওটা 20,000 একসাথে একটা বিল্ডিং, হ্যাঁ 20,000 একটা বিল্ডিং এই করছে ওরা। এই রকম 5 লাখ আইটিকেও টার্গেট দেওয়া হয়েছে। এতে তো আমাদের ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে চাকরিটাও পাবে না, তাদের বাইরে যেতে হবে না। ঠিক। হ্যান্ডলুম সেক্টরে 2 লক্ষ টার্গেট দেওয়া আছে, এটা আরো বাড়বে, এটা আরো অনেক বাড়বে। মাটির সৃষ্টিতে 3 লাখ টার্গেট দেওয়া হয়েছে। আর অ্যাগ্রো বিজনেস ক্লাস্টার এতে 10 লাখ টার্গেট দেওয়া হয়েছে। এটা ইজিলি হতে পারে। সুনীল গুপ্ত, অ্যাগ্রো বিজনেস সেক্টর, হর্টিকালচার, এগুলো নিয়ে এটা হতে পারে কনভার্জেন্স করে। তাহলে এই যে টার্গেটগুলো আলাপন, আমি এটা তোমায় দিয়ে দিচ্ছি এখন থেকে প্ল্যানিং করে ডিটেলসটা। আর রাজীব সিনহা, তুমিও যেটা WBIDC-তে আছো, একটা হচ্ছে তোমাদের WBIDC, একটা WBIIDC, একটা তোমার স্মল স্কেল ডেভেলপমেন্ট, কটেজ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এদের সকলকে নিয়ে আর একটা আমব্রেলা, যেটা তোমাদের ওয়ান উইন্ডো ফর্মুলা যেটা তোমরা করেছিলে অনেক সময়, তোমরা যেটা বিভিন্ন জায়গায় গিয়ে সিনার্জি করার একটা প্ল্যান করো। এটা আলাপন তুমি দেখে নাও, সিনার্জি প্ল্যান করে অল ডিপার্টমেন্ট, এই কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, তাহলে এই টার্গেটটা আমরা যদি ফুলফিল করতে পারি। দেবীদা এটা দিয়ে আসুন তো আলাপনের হাতে। হ্যাঁ দিয়ে দিয়েছি ম্যাডাম। এখানে একটা জিনিস আমি শুধু সমস্ত ডিএমরা রয়েছেন, আমাদের সেক্রেটারিরা রয়েছেন, বলতে চাই, এখন আমাদের হাতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে প্রায় 1500 একর জমি। বিভিন্ন জেলাতে আছে, বাঁকুড়া, হাওড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, সাউথ, আলিপুরদুয়ার, হুগলি। আর 27 লক্ষ স্কোয়ার ফিট জায়গা আছে যেটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা যদি সব কটাকে কাজে লাগাতে পারি আগামী 6-7 মাস মধ্যে, তাহলে এখানেই ম্যাডাম আপনার প্রায় 4 থেকে 5 লক্ষ এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। এর ছাড়া আমাদের কাছে ম্যাডাম এখন হাতে রয়েছে, ইন আওয়ার পজিশন রয়েছে 4,630 একর ল্যান্ড, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, ইন্ডাস্ট্রির জন্য আইডেন্টিফাইড। এটা WBIDC কাছে রয়েছে। এটা ডিএমরা যদি নিজে নিজে জেলাতে চেম্বার অফ কমার্স সঙ্গে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে বসে যদি মিটিং করেন, এই ল্যান্ড পুরো ডিটেল আমি সব চিফ সেক্রেটারিকে দিয়ে দেবো, উনি সব জেলা শাসককে দিয়ে দেবেন, যাতে এই ল্যান্ডটাকে ইউটিলাইজ করা হোক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দেওয়া হয়েছে। চিফ সেক্রেটারি তুমি শুনলে রাজীব কি বললো, তুমি এবার ডিএমদের বলে দাও, এবং ডিএমরা যেখানে এই কাজগুলো করবেন সাথে এসপিদেরও নেবেন, আর এসপিরা যেখানে কাজগুলো করবেন আইসিদেরও নেবেন, বিডিওদেরও নেবেন, লাইন ডিপার্টমেন্টের যারা হেড আছে জেলায় তাদেরও নেবেন। এটা আলাপন তুমি বলে দাও যে সিস্টেমটা, এটা তোমরা কিভাবে কি করবে। আলাপন এক সেকেন্ড ম্যাডাম, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দিই, তারপরে আলাপন বলবে। দুটো জিনিসকে আমি চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এখানে রয়েছেন, ওনাদেরকে বলবো যে একটা সলিউশন খুঁজতে। একটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক জন্য সেপারেট করে ডিপিআর হয় ম্যাডাম, প্রত্যেকটা ডিপিআর ওয়েটিং হয়ে, আগে পিডব্লিউডি করতে, এখন পিডব্লিউডি হাতে অনেক কাজ এসে গেছে, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এটাতে আমি একটা কথা বলি, তোমরা ডিপিআর এর নামে যে টাকা গভর্নমেন্টের খরচ হয় প্রচুর, এটাকে তুমি একবারে কমিয়ে দিতে পারো। কি করে করতে পারো, এটা তোমরা একটা প্ল্যানিং করো। প্ল্যানিং হচ্ছে আমার যা স্কুল হবে একই মডেলে হবে, একটাই মডেল, একটা স্কুলের ডিপিআর হবে, সেই ডিপিআর উইল বি অ্যাপ্লাইড ফর আদার্স। ঠিক আছে, তাহলে আমি যদি 100টা স্কুল করি, আমার 100 কোটি টাকা লাগবে না, আমার 1 কোটি টাকা 100টা স্কুল হয়ে যাচ্ছে। বুদ্ধি খরচ করো। ধরো তুমি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার করবে, অনলি 1 ডিপিআর ইজ এনাফ। তুমি মার্কেটিং কমপ্লেক্স করলে 1 ডিপিআর ইজ এনাফ। এইভাবে তোমরা যেটা ডিপিআর করছো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এটা না করে 1 সিঙ্গেল ডিপিআর, ইট শুড বি ফলোড ফর আদার্স। ইয়েস ম্যাডাম। তাহলে তোমার টাকাটা গভর্নমেন্টের এক ধাপে কয়েকশো কোটি টাকা বেঁচে যাবে। ওয়েটিংও প্রয়োজন হবে না ম্যাডাম। না, প্রয়োজন হবে না। ম্যাডাম আপনি যেটা বলেছিলেন, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আদার্স, আপনি যে মডেলগুলো পাস করে দিয়েছেন আমরা সেরকমই করছি। আমরা আরেকটা চেষ্টা করছি একটা সফটওয়্যার ডেভেলপ করার, এই 7 দিন 10 দিন আর ডিপিআর করতে লাগবে না, কম্পিউটারে ফিট করলে একদিনই ডিপিআর বেরোবে। সেটাও আমরা এটা একটা সফটওয়্যার ডেভেলপ করব। ডিপিআর একই টাইপের ডিপিআর থাকবে একদিনে। হ্যাঁ, কি অসুবিধা আছে? পাহাড়ে আমি ভুটানে গিয়েছিলাম, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে পাহাড়ে অনেক বাড়ি হয়ে গেছে, আজকে নয়, 10-20 বছর 30 বছর আগে থেকে হয়েছে। কিন্তু ভুটানে গিয়ে আপনি দেখবেন পাহাড়ের উপরে কিন্তু একটাও বাড়ি নেই। ওদের বাড়ি কিন্তু পাহাড়টা বাদ দিয়ে, পাহাড় নিচে সমতলে বাড়ি আছে, কিন্তু পাহাড়টাকে সুরক্ষিত রেখে দিয়েছে। কাজে এইরকম টাইপের এই যে একটা মডেল, এই মডেলটা নিতে হবে, যাতে আমি একটা পুলিশ স্টেশন করব, সেম ডিপিআর এ হবে, প্রত্যেকে একটা কায়দা
একটা কায়দায় কাজ করতে হবে। প্রথমে বলবে ডিপিআর, তারপরে বলবে আর্কিটেকচার, তারপরে বলবে প্ল্যানিং। অর্থাৎ যে কোনো প্রোগ্রাম হওয়ার আগে 2 বছর চলে যাবে টাকা নষ্ট করা, আর প্ল্যানিং তৈরির নামে ওই যে এ নামে হচ্ছে অ্যাভয়েড, বি হচ্ছে ব্লক করে দাও, সি হচ্ছে কনফিউশন করে দাও, আর ডি হচ্ছে ডিলে করে দাও। সবচেয়ে মজা ABCD, 4টে ফলো করলে আর কাজই করতে হবে না। আর কেউ কেউ আমরা ভাবি আমি 2 বছর থাকবো না, আমি 3 বছর থাকবো না, আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো, আমি যে কদিন কাজ করবো আমার চলে যাচ্ছে। এটা হয় না। মানুষের জীবনের বড় কাজ হচ্ছে আমি কি করলাম, যতদিন জীবনে বাঁচলাম কতটা ভালো কাজ করলাম এটাকে মনে রাখা, এটাকে সংগ্রহ করে রাখা। এক একটা মানুষ তার নিজের এক একটা আর্কাইভ তৈরি করতে পারে, সে নিজে এক একটা ইনস্টিটিউশন। কতদিন পরে একটা মানুষ তৈরি হয়, তার জীবনের কত অভিজ্ঞতার পরে। একটা মানুষ, কর্মঠ মানুষ এমনি এমনি তৈরি হয় না, তার জীবনটাই এক একটা ইনস্টিটিউশন, এক একটা আর্কাইভ। সুতরাং সে তার জীবনটাকে এইভাবে গড়ে তুলুক, আমরা এটাই চাই। আর ডিএমএসপিদের আমি অলওয়েজ বলি যে আপনারা কিন্তু গভর্নমেন্টের ফার্স্ট ফেজ। কোনো জেলায় কোনো প্রবলেম হলে ফার্স্ট ধরতে হয় ডিএমকে। সে জলে পড়ে মারা গেলে হোক, আগুন লাগলে হোক, কোভিড হলে হোক, 100 দিনের কাজ হলে হোক, বিএসকে হলে হোক, সব ব্যাপারে ডিএম ইজ দ্য লিডার অফ দ্য ডিস্ট্রিক্ট, এসপি ইজ দ্য লিডার অফ দ্য ডিস্ট্রিক্ট। এবার আপনার মাথার উপর আপনার পুলিশের ডিজি আছে, পুলিশের যেমন পুলিশ কমিশনাররা আছে, এসএসএ আছেন ওদের অ্যাডভাইস করবার জন্য। কিন্তু মেন কাজটা কিন্তু আপনারা করছেন, এবং আপনাকে টাইম টু টাইম ইনফরমেশন পাস অন করতে হচ্ছে। তার কারণ ইউ আর এ ডিসিপ্লিনের বডি। টিভিতে খবর দেখবার আগে আমরা খবরটা জানতে পারবো, তবেই তো সঙ্গে সঙ্গে ব্যবস্থাটা নিতে পারবো। আর 2 হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের নামে হট করে একটা ফেক নিউজ ছেড়ে দেওয়া হচ্ছে। কালকেও রাজস্থানের না কোথাকার একটা খবর দিয়ে ফেক করে বেরিয়েছে, ওই পরে পুলিশ আমাকে দিল এটা ফেক নিউজ। কোথাকার জ্ঞানবান? মথুরার নিউজ নিয়ে বাংলা দেখাচ্ছে, বাংলাদেশের নিউজ নিয়ে বাংলা দেখাচ্ছে, কোথায় কে ফিল্ম করেছে ফিল্মের নিউজ নিয়ে এখানে দেখাচ্ছে। সুতরাং এগুলো আরো বাড়বে, এগুলো নজর রাখতে হবে। কিন্তু পুলিশ সেটা, যদি ডিস্ট্রিক্ট পুলিশদের আমি এবার এটা বলবো, আপনার এখানে একটা ঘটনা ঘটলো, আপনি এনকোয়ারি করতে যদি আগেকার দিনের মতো 3 দিন টাইম নেন, তখন কিন্তু এটা ভাইরাল হয়ে বদনাম হয়ে যাবে। মিথ্যে কথাটাকে সত্য বলে দেবে, প্রচার করে দেবে। লেবু কচলাতে কচলাতে তেতো হয়। আইসিদের স্টেট ইনস্ট্রাকশন দেবেন, এনি ইনসিডেন্ট গভর্নমেন্ট শুড বি ইনফর্মড উইদিন এ মিনিট। এবং প্রাইমারি রিপোর্টে আপনি জানতে পারবেন হোয়াট ইজ ফেক, হোয়াট ইজ নট ফেক। যদি দেখেন কেস ক্লিয়ার ফেক, বলে দিন ফেক। যদি দেখেন একটু টাইম নিয়ে করার প্রয়োজন আছে, স্টেট বলুন যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা আমরা পেয়েছি, বাট লেট আস গিভ সাম টাইম সো দ্যাট উই ক্যান এক্সামিন অ্যান্ড উই ক্যান কাম টু দ্য পাবলিক। এই টাইপের কিছু একটা, এগুলো কিন্তু করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পুলিশকে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের লোক রাখতে হবে। গ্রামে গঞ্জে জেলায় জেলায় অনেক ছেলেপেলেরা সাংবাদিক আছে, জেলার সাংবাদিক বা ব্লকে ছোট ছোট কাগজের, মাইনেও পায় না কিছু, খুব কষ্ট করে এদের চলে। এদের এক একজনকে আপনারা নিয়ে নিন না, তারা কিন্তু খোঁজ রাখে জেলায় জেলায় কি হচ্ছে, কোন ব্লকে কি হচ্ছে, অনেক ভালো খবর রাখে। আপনার গ্রিন পুলিশ আপনাকে ইনফরমেশনটা যদি দিতে না পারে টাইমে, গ্রিন পুলিশকে দিতে হবে। সিভিক ভলেন্টিয়ার্স কত জেলায় জেলায় আছে, ব্লকে ব্লকে আছে, তাদের কাছে ইনফরমেশনটা দিতে হবে। ইউ মাস্ট বিল্ড আপ ইউর রিলেশন উইথ আশা ওয়ার্কার্স। তারা ডোর টু ডোর যায়, তারা অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারে। ইউ বিল্ড আপ ইউর রিলেশন উইথ দ্য পূজা কমিটি অর দ্য ক্লাব অর দ্য এনি অর্গানাইজেশন, যারা আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে। একবার রাস্তায় গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেই তো হয়। আগে তো পুলিশরা ওসিরা 4-5 বার করে করে এলাকা ভিজিট করতেন, আমরাও ছোটবেলা থেকে দেখেছি। এখনো যে করে না তা তো নয়। আপনি টাইমিংটা বলবেন কেন, কোন টাইমে আপনি যাবেন, ভিজিটটা সারপ্রাইজ হবে। সুতরাং যে কোনো ইনসিডেন্ট ঘটলে আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন। এই কাজগুলো কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। আর যদি কেউ ভাবেন 2 দিন বাদে ইলেকশন, সুতরাং এখন আমি একটু রেস্ট করে নিন, সেটা কিন্তু হবে না। ইলেকশন হতে এখন অনেক দেরি, মে মাস মানে মে মাস এখন অনেক দেরি, এপ্রিল মের আগে তো হচ্ছে না। সুতরাং আপনাকে তো কাজটা তো করে যেতে হবে। কাজ কি কখনো থেমে থাকে? কাজের গতি থেমে থাকবে না। যে প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে
ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। রাস্তা থেকে শুরু করে সব, বাংলার যোজনা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, বাংলার বাড়ি থেকে শুরু করে, স্টেট আপনাকে ডিসেম্বরের মধ্যে টার্গেট করে কমপ্লিট করতে হবে। কারণ তারপরে আপনার ইলেকশনের রব উঠবে, ভোটার লিস্ট নানা রকম থাকবে, আরও অন্যান্য কাজও আসবে, আমরা আরও কিছু নতুন কাজ দেবো। তো এই কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এর জন্য এখন থেকে প্ল্যানিংটা ঠিক মতো করুন। আমার এটুকু বলার। চিফ সেক্রেটারি আর কিছু বলার আছে? আপনি ডিস্ট্রিক্ট রিভিউ মিটিংয়ে গিয়ে কয়েকটা পয়েন্ট জঙ্গলমহলে এবং উত্তরবঙ্গে আন্ডারলাইন করেছিলেন। রুটিন কথা ডিএমরা জানেন, তবু ইউ রিপিটেডলি আন্ডারলাইন সো দ্যাট দে আর মেটিকুলাসলি ফলোইং দিস। এক হচ্ছে, যদিও স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি সেন্টার সব বন্ধ আছে, কিন্তু মিড ডে মিল যেন অবশ্যই চলতে থাকে। চলছে ম্যাডাম, আমরা মানে বাড়িতে বাড়িতে ড্রাই ফ্রুট যেন পৌঁছে যায়, এবং ভাতা যত ভাতা আছে এবং সব ভাত। মনোজ পন্থ, দ্বিবেদী জানে, 2 মাস করে করে আমরা ওই জয় বাংলা যে আমাদের সমস্ত পেনশন আছে, সব পেনশন যেন 2 মাস করে করে আমরা দিয়ে দিই, যাতে কখনো বলতে না হয় যে পেলো না, এটা যেন না হয়। ম্যাডাম, আপনি ইদানিং সর্বত্রই জোর দিয়ে বলছেন যে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট সহ সমস্তই যেন দ্রুত হয় এবং সেলফ অ্যাটেস্টেশনই হয়, কোথাও যেন সেই কারণে কোনো ওভারবিরক্তি। কাস্ট সার্টিফিকেট ডিএম এসপিরা দেখবেন, ডিএমরা বিশেষ করে বিডিওদেরও বলবেন, যদি বাই বার্থ তার বাড়ির কারও থাকে তাহলেই হয়ে যাবে। সেখানে আপনারা ওই 50 সালের কার্ড নিয়ে আসুন, এসব করবেন না দয়া করে। বলো ম্যাডাম। আরেকটা হচ্ছে, আপনার নির্দেশ মতো পুরোহিত ভাতার জন্য যেগুলো গেছে, আপনি বলেছিলেন 3 মাস করে যেন সবাই পায়, সেরকম ভাবেই যেখানে যা সম্ভব আপনি বলেছিলেন বরং অ্যাডভান্স। আমি বলেছি সবাইকে 2 মাস করে করে দিয়ে দাও, কারণ একটা জায়গায় 3 মাস করবে আর একটা জায়গায় 2 মাস করে করতে গেলে প্রবলেম হয়ে যাবে। আমি সব ভাতাই আমি 2 মাস করে করে দেব, 2 মাস আগে আগে দিয়ে দেব। ডিসেম্বর পর্যন্ত করে দেওয়াটা বেটার। নভেম্বর ডিসেম্বর করে দাও। নভেম্বর ডিসেম্বর হয়নি তো না, নভেম্বর ডিসেম্বর করে দাও, তারপর আবার জানুয়ারি ফেব্রুয়ারি, তবে মার্চ এপ্রিল মে জুন করে দেবে। হ্যাঁ। আর সবুজ সাথী ম্যাডাম, বাইসাইকেল 10 হচ্ছে শিডিউল কাস্ট তপশিলীদের যারা আছে তাদের আরেকবার তোমাকে এটা খুলতে হবে। অনেকে জয় বাংলা যারা 1000 টাকা করে পেনশন পাচ্ছে, তপশিলি বা আদিবাসীরা বা অন্যান্য যাদের আমরা দিই, 500 টাকা পেতে এখন 1000 টাকা পায়। ওই তপশিলীদের জন্য এটা আরেকবার খুলতে হবে। এটা কালী পুজো হয়ে গেলে, ভাইফোঁটার পর, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো হয়ে যাওয়ার পর 7 দিন টাইম দেবে। যারা যারা আবার আবেদন করতে চায় তারা যেন আবেদনটা বিএসকে কে গিয়ে করতে পারে। সবুজ সাথীর ম্যাডাম আরেকটা ডোজ। আরেকটা আমি ভুলে গেছি, কালকে আমরা একটা মিটিং করেছি, যেটা হচ্ছে বাউরি কমিউনিটি, বাগদি কমিউনিটি, মাঝি কমিউনিটি, তাঁত সাথী, কীর্তনিয়া গ্রুপ, ডোকরা গ্রুপ, এরকম অনেক গ্রুপের সাথে, মথুয়া গ্রুপ, সব এগুলো আমরা কতগুলো বোর্ড তৈরি করে দেবো। যে কাজ গভর্নমেন্ট করছে প্লাস ওর থেকে ওরা হয়তো একটা কমিউনিটি সেন্টার তৈরি করলো, হয়তো একটা কিচেন তৈরি করলো, হয়তো কোচিং ক্লাস তৈরি করলো, বা ওরা কিছু কিছু স্কুল নানা রকম চেয়েছে, সেগুলো আমরা করে দেবো। আর যেটা কালকে আলোচনা হয়েছে টাকাগুলো দেওয়ার জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বা জমির ব্যাপারে যেগুলো বলেছে সেগুলো করে দেওয়ার ব্যাপারটা আছে। এটা ডিএমদের আমি বলে রাখলাম, এই কারণে ডিএমরা জেনে রাখুক ইনফরমেশনটা। ম্যাডাম, আপনি বলেছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে এই পশ্চিমাঞ্চলে যত বোর্ড হবে, একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ট্যাগ করে দেওয়া হবে মেম্বার সেক্রেটারির মতো করে, যাতে বোর্ডগুলো কিছুটা, সেটা এখনই ইনস্ট্রাকশনটা দিয়ে দাও ডিএমকে। উত্তরবঙ্গে গিয়ে ম্যাডামকে প্রথম বোর্ডগুলো বলেছিল যে টাকা খরচ ইত্যাদি ইত্যাদি একটা সেন্ট্রাল গাইডলাইন কি কি কাজ করতে পারে সেটা করা হোক, যেটা গতকাল বাগদি বাউরি মাঝিদের বোর্ডের ক্ষেত্রে উঠেছে। আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিমাম প্রাওয়েস দেওয়ার জন্য একটা করে অফিসার ট্যাগিং হোক। তো আমরা না আলাপন ফার্স্ট সময় যেটা পৌঁছে যাবে, এটাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, মানে এবছরে যারা 9-এ উঠে গেছে, 9 থেকে 10-এ উঠেছে, সেই 9-এর ছেলেমেয়েরা পাবে, কিন্তু তাদেরটা কিন্তু পেন্ডিং আছে। আর 2 হচ্ছে আগামী বছর যারা আবার ক্লাস 9-এ উঠবে তাদেরটাও কিন্তু রেডি করে দেওয়া হলো, অর্থাৎ 20 লক্ষ বাইসাইকেল এটা কিন্তু পেয়ে যাবেন 2-3 মাসের মধ্যে। কোনো ব্লক যেন এটাকে আটকে না রাখে, আর খারাপ মেটেরিয়াল যেন দেওয়া না হয়। সাইকেল তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, একটা জায়গা থেকে একই দিনে অনেক ব্লকে একসাথে করে দেবো, তাহলে একেবারে জাঙ্ক পৌঁছে যাবে। অন্যান্য ডিপার্টমেন্টের কারো কিছু ইনফরমেশন আছে বা সাজেশন আছে? এনি ডিপার্টমেন্ট অফিসাররা যারা আছেন, হেলথে নারায়ণ, তোমার আর কোনো সাপোর্ট প্রয়োজন? ম্যাডাম, আপনি সব বিষয়গুলোই কভার করেছেন।
আমার শুধু একটাই আছে কি আমাদের ইনফেকশন কিন্তু লোয়ার দিকে যাচ্ছে, কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, অ্যাসেম্বলি গুলো না হওয়া, যেটা আপনি বলেছেন সেটা কিন্তু খুব স্ট্রিক্ট, 1 মাসে আমাদেরকে সাবধানভাবে থাকতে হবে। এটা তোমরা আরেকবার একটা অ্যাড করো, যেহেতু পুজো টুজো হয়েছে, লোকে এখন মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, তো আরেকবার করে মানুষের কাছে আমাদের অ্যাপিলটা করা। ইয়েস ম্যাম। পুলিশও করবে পুলিশের মতো। সেকেন্ড ম্যাডাম, আরো ডেথ রেট আমরা লাগাতার আমাদের কন্টিনিউয়াসলি কমছে, কিন্তু অ্যাক্টিভ কেসগুলো যে জেলাতে থাকে তাদের একটা রেগুলার হোম আইসোলেশন কেসগুলোকে ফলো আপ করা, যদি ওদের প্রয়োজনীয়তা লাগে তাহলে ওদেরকে হসপিটালে বা সেফ হোমে নিয়ে যাওয়া, এই কাজটাও কিন্তু রেগুলার ফলো আপ জেলাগুলোকে করে যেতে হবে। ওনারা অনেক ভালোই কাজ করেছেন, কিন্তু আগামী কয়েক মাস কিন্তু এই কাজগুলো আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। ইতিমধ্যে ম্যাডাম আপনি যেমন বলেছেন, আমরা আমাদের বেড ক্যাপাসিটি, আইসিইউ ওগুলো বাড়িয়েছো, কিন্তু একটা কথা বলি, আমার নলেজে যেতে এসছে, ইয়েস ম্যাডাম, আবাসনগুলোতে কেন বাড়ছে তার কারণ হচ্ছে তুমি যখন আইসোলেশনে কাউকে রাখছো, সে ভাবছে আমি তো আমার বাড়িতে আছি, সে কিন্তু পুরো আবাসনটা ঘুরে বেড়াচ্ছে, ওপর থেকে নিচ করছে, নিচ থেকে ওপর করছে, একই লিফটে যাতায়াত করছে, এবং তারা যাতায়াত করছে এখানে ওখানে, ফলে কি হচ্ছে, মিক্স আপটা বেশি আবাসনে হচ্ছে। এটা আবাসনগুলোর কাছে একটা রিকোয়েস্ট যাবে যে যদি কেউ হোম আইসোলেশনে থাকেন, এটা তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি ঘরের বাইরে বেরিয়ে, মানে যাতে মিক্স আপ না হয়, এটার দিকে লক্ষ্য রাখবেন। জি ম্যাডাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, কেন অনেক লোকই কিন্তু বাড়িতেই থেকেই ঠিক হয়ে যাচ্ছেন, সেটা আমাদের কিন্তু অনেকটা ভয়ও কমেছে, কিন্তু ওদেরকে একটা ডিসিপ্লিন মধ্যে ভালো জিনিস, বাড়িতে থেকে সে ভালো থাক, সেফ হোম সবচেয়ে ভালো, বাড়ির থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু আমি যেহেতু পজিটিভ আছি, আমি চেষ্টা করব সেফ হোমে থাকা, বাট আমি আউটসাইডে বেরিয়ে যদি 10 জনের সাথে ওই আবাসনেই মিশি, তাহলে সেই 10 জন মিক্স আপ হয়ে যাচ্ছে। ঠিকই ম্যাডাম, তাকে আমি অ্যালাউ করছি সেফ হোম এই কারণে যে সে আলাদা সেফ হোমে ভালো থাকবে। নিশ্চয়ই ম্যাডাম, এটা আমাদেরকে স্ট্রিক্টলি এনফোর্স করতে, এইটা তোমরা একটা অ্যাডও করতে পারো, কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে ম্যাডাম, এটা আমরা অ্যাড করছি। আর বাকি ম্যাডাম আমাদের নর্মাল হেলথ সার্ভিসেস গুলো কিন্তু আস্তে আস্তে করে সবগুলো ওপেন হচ্ছে। ইমিউনাইজেশন লেভেলও আমাদের ন্যাশনাল লেভেলে 72% আছে, কিন্তু আমরা 93% প্লাসে পৌঁছে গেছি। ইনস্টিটিউশনাল ডেলিভারি ন্যাশনাল অ্যাভারেজ 94%, আমরা 98.5%-এ কিন্তু আমাদের সার্ভিসগুলো সব রিস্টোর করা হয়েছে। আমি রিকোয়েস্ট করব জেলা শাসক সিএম যারা আছেন, এটা লোকাল লেভেলে এটাকে আরো ভালো করে রিভিউ করে নেন। 98.5 কেন, এটা তো 99-এ চলে যাওয়ার কথা ছিল ম্যাডাম। কোভিড পিরিয়ডে একটু কমেছিল, কিন্তু আমরা পিক আপ করে নিয়েছি। ইনস্টিটিউশন ডেলিভারি, যেটা ট্রানজিট ক্যাম্প যেগুলো আছে, যেগুলো বিশেষ করে আইসোলেটেড এরিয়া, মুর্শিদাবাদ, সুন্দরবন, এই সমস্ত এলাকা, ইয়েস ম্যাডাম, এইগুলোকে ডিএমদের বলো একটু দেখে নিতে। সেটাই ম্যাডাম, ডিএম সিএমএস দুইজনকে আমরা রিকোয়েস্ট করব এটাকে আপনাদের লেভেলে রিভিউ করে নেবেন। আমাদের কন্টিনিউয়াসলি সারি আইএলআই এবং কোমরবিডিটি সার্ভে চলছে, সেটা যে আউটকাম হচ্ছে সেটাকে রেগুলারলি মাতৃমা পোর্টালে আসছে, সেগুলোকে রেগুলারলি ফলো আপ করে নেওয়া প্রয়োজন, সেটা আমি রিকোয়েস্ট করছি। এই বছর ম্যাডাম আমাদের ডেঙ্গু কেসটা কিন্তু খুবই কম হয়েছে এখন অব্দি। ডেঙ্গুতে ঢুকে গেছে, আর কি করবে, এবারে তো করোনা সবাইকে খেয়ে নিয়েছে। হার্ট অ্যাটাক করোনা হয়ে যাচ্ছে, কিডনি ডায়ালিসিস করোনা হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক করোনায় চলে যাচ্ছে, সবই তো করোনায় চলে যাচ্ছে। ঠিকই আছে ম্যাডাম, তোমার যেটা বাৎসরিক একটা মৃত্যুর যে সংখ্যা থাকে, জন্ম মৃত্যু, সেই সংখ্যাটা তো তোমার করোনাতে চলে যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আমাদের ডেঙ্গুর পোকাগুলোকেও এখন বেঁচে ফেলে দিও না, যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার তোমার 27 না হয় ততক্ষণ কিন্তু ডেঙ্গুর একটা প্রবণতা থাকেই। আগামী 1 মাসও দেখে রাখতে হবে। সেটাই ম্যাডাম আমি সকলকে বলতে চাইছি, সেটা দেখে নেন। বাকি ম্যাডাম সব জেলা শাসক সিএমএস সবাই কিন্তু খুব ভালো কাজ করেছেন। পুজোর মধ্যে আমাদের কিন্তু ইনফেকশন রেট কন্ট্রোল হয়েছে, এটা কিন্তু বড় দিক। ওনাদের সকলকে আমাদের কনগ্রাচুলেশন দেবে, এবং রিয়েলি দে হ্যাভ ডান দ্য এক্সেলেন্ট ওয়ার্ক। এর কোনো তুলনা হয় না। আমি বাংলার আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকার পরিবারের পক্ষ থেকে, আমি কোভিড ওয়ারিয়ার যারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে, আমি তাদের সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদের সকলের অভিনন্দন জানিয়ে আমরা সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এমনকি প্রাইভেটেও যারা করছেন বা লোকাল লেভেলেও যারা চেম্বার করেন বা সবটাই সকলেই খুব কোঅপারেশন করেছেন। থ্যাংক ইউ ম্যাডাম, আমার শুধু এটাই বলবো। ফুডের কিছু বলা আছে, পারভেজ ম্যাডাম আমাদের তোমার রিপোর্ট আমি রেগুলার পাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। 2 নভেম্বর থেকে আমাদের প্রকিউরমেন্ট সামনে বসার জন্য চালু হয়েছে ম্যাম। ধান আসতে শুরু করেছে, এটা 8-10 দিনের মধ্যে আরো একটু বাড়বে। আমরা ম্যাম এটা ছাড়া যতগুলো আমাদের পরিষেবা ছিল, যেমন আগে ফিজিক্যালি সেগুলো হতো, সেটা সবটাই অনলাইনও হয়ে গেছে। মানে সবাই লোক অনলাইন বিভিন্ন ধরনের ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর বাংলা সহায়তা কেন্দ্র হয় আমাদের আরও সুবিধা হবে, মানুষ
সেই পরিষেবাগুলো ওখান থেকে নিতে পারবে। সেটা হয়েছে ম্যাম। ম্যাম আমাদের এখন অব্দি কোনো অসুবিধা নেই, জেলার সমস্ত অফিসাররা ভালো কাজ করেছেন, রাশন ব্যবস্থাটা ঠিকমতো হয়েছে। আর খুব বেশি সংখ্যায় মানুষ তারা রাশন তুলছেন, আর কমপ্লেনের সংখ্যা অনেক কমে গেছে ম্যাম, মানে অলমোস্ট নীল মতো হয়ে গেছে, কমপ্লেনগুলো আর বেশি আসছে না। না না ঠিক আছে, দেখে রাখো, যদি কোথাও কমপ্লেন হয় টেক অ্যাকশন, ব্যাস ঠিক আছে। ম্যাম ইরিগেশনেরও আমি প্রত্যেক দিন নিউজ পেতাম, এভরিডে। ওরা মনে হয় পরশু দিন এটা ক্লোজ করেছে, তার কারণ হচ্ছে অ্যাজ পার দেয়ার ওয়েদার শিডিউল। ইয়েস ম্যাম। ম্যাডাম এবারে নর্থ বেঙ্গলে অনেক বেশি বৃষ্টি হয়েছে, যেটা অনেক জায়গায় 150 থেকে 200% দুগুণ বৃষ্টি হয়েছে, কিন্তু আপনার নির্দেশে গত কয়েক বছরে যা কাজ করা হয়েছে ম্যাম, যেখানে নর্থ বেঙ্গলে একবার কোথাও কিন্তু কোনো বন্যাটা হয়নি ম্যাম, এটা কিন্তু অনেক বেশি বৃষ্টি হওয়ার সত্ত্বেও। কিন্তু ও তো জানে, করলা নদী গৌতম তো আমাকে দিয়ে করিয়েছিল 16 কোটি টাকা দিয়ে, যাতে জলপাইগুড়িতে আগে একটু জল হলে পুরো টাউনের উপরে জল পুরো ভাসত, সেইগুলো সমস্ত করা হয়েছে এতদিন ধরে। আর কি আছে? সেলফ হেল্প গ্রুপ যে 10 লাখ আছে, 1 কোটি মেম্বার, আমাদের প্রায় 5 কোটি লোক, রাজ্যের অর্ধেক লোক নির্ভরশীল, আপনি তাদের সবাইকে জাগোতে 5000 টাকা করে হ্যাঁ, ওদের 5000 টাকা করে ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলা হয়েছে, যেটা ওদের দেওয়া হয় প্রতি বছর। কৃষকরাও কৃষক বন্ধু টাকা সবাই পাচ্ছে। আর এরা মিথ্যে কথা বলে কেন গো? আমরা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লিখে বলে দিয়েছি যে তুমি দিতে চাইলে টাকাটা দিয়ে দাও আমাদের, আমরা পাঠিয়ে দিচ্ছি। আর ওরা তো 2 একর, আমরা তো 1 কাঠা জমির কৃষককেও দিই 5000 টাকা করে, আর ওরা তো 2 একর জমির খুব সংখ্যা কম, এবং সেটাও তো ওদের কাছে আমরা বলেছি আমাদের টাকা পাঠাও, আমরা পাঠিয়ে দিচ্ছি। রোজ মিথ্যে কথা বলে কেন রোজ? বরঞ্চ ব্যাংকরাই ফেলে রেখেছে ওরা 2 হেক্টরে ম্যাডাম, যেটা 5 থেকে, আর আমাদের 1 একরে। আমি জানি আমাদের 1 একরে না, আমার 1 একরের নিচেও যারা আছে তারাও পায়, তারাও 1500 টাকা পায়। আমি জানি এটা খুব ভালো কাজ, আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমটা করেছে তাতেও তো আমরা বলেছিলাম 2 হেক্টর কিছু লোক পাবে, তা আমরা বলেছিলাম যে তোমরা আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা তো নেই। স্টেটের তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তো এগুলো তো স্টেটকে হেল্প করতে হয়, স্টেট পাঠিয়ে দেবে, তা স্টেটকে ডিপেন্ড করতে পারে না। রোজ মিথ্যে কথা বলে, দিচ্ছে না করে। ম্যাডাম এটার আরো বেশি গুরুত্ব পাচ্ছে যে ক্রমাগত রাজ্যপাল এই বিষয়ে, রাজ্যপাল যদি, সরি পার্থ, আমি রাজ্যপাল নিয়ে এখানে কোনো আলোচনা করবো না, আমার আলোচনা করতে ভালো লাগে না। যেই ইস্যুটা তোলা হয়েছে, আমি আপনাকে বলছি তো আপনি চিঠি নিয়ে নেবেন। আমরা চিঠি দিয়েছি, শুনে রাখুন, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দিয়ে বলেছি যে আপনাদের স্কিমের টাকাটাও চাষিরা পাক, আমরা চাই, কিন্তু আপনারা টাকাটা আমাদের পাঠান, আমরা রাজ্য সরকার থেকে সবাইকে পাঠিয়ে আপনার কাছে ডেটা পাঠিয়ে দেবো। সেটা আমাদের চিফ সেক্রেটারিকেও আমি অনুরোধ করবো যে এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমরা। এটা ভালো মতন ঠিক মতন আসছে না। মিথ্যে কথা বলছে তো কি করবেন আপনি? কেউ যদি মিথ্যে কথা বলছে, আমরা যদি 5 জন এক কথাই বলি, যে উল্টোটা বলি, তাহলে এটা চেপে যাবে। আপনারা একটা কাজ করুন, সবাই একটা করে চিঠির কপি নিয়ে নিন না। আমি যে চিঠিটা করে দিয়েছি তার একটা করে কপি সব মিনিস্টারকে পাঠিয়ে দিন। হ্যাঁ, এটাই আমার মনে হয়। কেউ যদি মিথ্যে কথা বলে, শুনুন, আমি রাজ্যপালের কথা বলছি না, কারণ আমি ওনার সম্বন্ধে কোনো মন্তব্য আমি এখানে করার জন্য বসিনি। আমার কথা হচ্ছে, কেউ যদি পলিটিক্যাল কারণে মিথ্যে কথা বলে, হোয়াট ক্যান আই ডু? আমরা তো অলরেডি আমাদের ওপিনিয়ন জানিয়ে দিয়েছি। ইভেন আমরা ওর যে কি পায়ুষ কি আছে, তাকেও তো বলে দেওয়া হয়েছে যে আপনি করলে আপনি আপনার মতো করুন। আমি তো আমারটা করছি, আমার স্বাস্থ্যসাথী করছি, 5 লাখ টাকা করে আমি দিই, আর আপনার তো মাত্র কয়েকটা লোক পাবে, এবং তার টাকা 40% স্টেটকে আবার দিতে হবে। তো আমি তো 100% দিই স্বাস্থ্যসাথীতে, তো স্টেট কভার করে দেবে। স্টেটের তো নিজস্ব প্রোগ্রাম আমরা 2 বছর আগে করেই দিয়েছি, এবং স্বাস্থ্যসাথীতে আমি 5 লাখ টাকাই দিই স্টেট। সেন্ট্রাল গভর্নমেন্ট 1 পয়সা দেয় না। শুধু মিথ্যে কথা বললে হবে? শুধু মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, আর মিডিয়াকে কিনে নিয়েছে, কিছু করার নেই। একতরফাভাবে, আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, সবাই জানে, ন্যাশনাল থেকে রিজিওনাল মিডিয়াকে টোটাল কিনে নিয়েছে। ওরা একটা ভাষণ দিলে সেটা বারবার করে মিথ্যে কথা বারবার করে বলা হয়, অথচ আমরা যদি জেনুইন খবরটাও বলি, সেটা ওই একবার মিটিং করলাম, ওইটুকু যতটুকু লোকে শুনতে পেলো যদি পায়, তাছাড়া কিন্তু কেউ শুনতেও পারবে না, জানতেও পারবে না। পুরো মিথ্যে কথা। কৃষকদের আজকে সবচেয়ে দুঃসহ অবস্থা। কৃষকদের জমির ধান কৃষকরা আগামী দিন বিক্রি করতে পারবে না, পরেরা এসে নিয়ে নেবে। ও সবকিছুতেই পয়সা নেয়। ওই তো বললাম তো, কন্যাশ্রী স্কিমটা গভর্নমেন্ট দিচ্ছে টাকা, কন্যাশ্রী স্কিমের জন্য ও টাকা নিত, সেই জন্যই তো বাংলা বিএসকে কেন্দ্র তৈরি করা হয়েছে। জানি আমি,
ওই তো তুমি বলছো 30 টাকা করে নেয় একটা আয়ুষ্মান কার্ড করতে, ওই দেখো একজনের কার্ড করতে 30 টাকা নেয়, আর আমাদের টোটালটাই বিনা পয়সায়। ছাড়ুন, ও মিথ্যে কথা চিরকাল চলে না। এখন আমি তো উন্নয়নের কাজ করব, এখন আমি পলিটিক্যাল জবাব যখন দেবার ঠিক দেব। কাজে আমাদের দিক থেকে আমরা করে দিয়েছি, এটা মাথায় রাখুন, আপনাদের কাছে ডকুমেন্ট রেখে দিন। আর কি আছে, ডিএমদের কিছু বলার আছে? এনি ডিএম এনিথিং? কিষাণ ক্রেডিট কার্ডটা একটু বলেনি, আপনি বলেছিলেন রাজ্যে প্রায় 10 লক্ষ লোককে ব্যাংক কিষাণ ক্রেডিট কার্ড মানে লোন অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও এইরকম একটা অভাবের সময় দেয়নি। ঝাড়গ্রাম ফাড়গ্রামে লেস দ্যান 50% দিয়েছে। আপনি নির্দেশ দেওয়ার পর এখানেই ম্যাডাম তুমি একটা এসএলবিসির মিটিং করলে, মিটিং করা হলো এইখানেই, এবং সেখানে ফিনান্স, এগ্রিকালচার সবাই আমরা ছিলাম। বলে দেওয়া হয়েছে আগামী 2 মাস ব্যাংকদের বলা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট অফিসারদের সাহায্য নিয়ে যে করে হোক এই 10 লাখ লোকের কাছে যেন লোন পৌঁছে যায়। এটা ডিএমদেরও বলা হয়ে গেছে, ওরা ওদের ডিএমরাও দেখে নেবেন, আর প্লাস আমরা কোঅপারেটিভ থেকেও আমরা যতটা পারবো করব। আর একটা হচ্ছে ডিএমদের আমি বলবো, আর পঞ্চায়েত ডিপার্টমেন্টকে 100 দিনের কাজের টাকা যেন পড়ে না থাকে যারা কাজ করছে। অনেক সময় টাকা দিতে পাঠাতে দেরি করে, টাকা দিতে দেরি করে, তারপরে ব্যাংক নেই, নানা রকম প্রবলেম আছে। সুতরাং সেটা একটু দেখে রাখতে হবে। প্রবলেম দেরি করা ওরা। আর এখন থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিশেষ করে যেগুলো মানে খুব গরম অধ্যুষিত জেলা, জলের সংকট আছে। এখন আমরা তৈরি করছি পিএইচি থেকে অনেকগুলো জলের জায়গা। তো পুরুলিয়ারটা করছে তো করছেই, 7 বছর হয়ে গেছে জাপানের জায়গা সাথে যেটা আমাদের হচ্ছে। বাঁকুড়াতেও কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, সুন্দরবনেও নেওয়া হয়েছে। কিন্তু এখন থেকে পিএইচিকে প্ল্যানিং করে রাখতে হবে অ্যান্ড আরবান ডিপার্টমেন্টকে, যাতে আগামী মার্চ, এপ্রিল, মেতে জলের কোনো অসুবিধে না হয়। দেয়ার মাস্ট বি প্ল্যানিং, অ্যান্ড ফ্রম মার্চ ডেঙ্গুর প্ল্যানিংটাও যেন হয়ে থাকে। আমরা এগুলো বছরের প্রথম থেকেই করি। বছরের প্রথম থেকে না করলে আপনি কিন্তু বছরের লাস্টটাকে ধরতে পারবেন না। উদ্বাস্তু আর ডিএমরা আরেকটা জেনে রাখুন, উদ্বাস্তু সমস্ত কলোনি রাজ্য সরকারের জমিতে যারা বসে আছে, যারা আরো কিছু কেন্দ্রীয় সরকারের সংস্থাতে বসে আছে, কিছু প্রাইভেট ল্যান্ডে বসে আছে, তাতে গভর্নমেন্ট একটা আইন করেছে যে সব কলোনিকে আমরা রেজিস্টার করে দিচ্ছি, আইনত স্বীকৃত। তাতে 1,25,000 উদ্বাস্তুরা পাট্টা পাবে। তার মধ্যে 25,000 পাট্টা অলরেডি গতকাল থেকে দিতে শুরু হয়েছে। এটা আমি মনোজ পন্থকে বলবো, তোমার ইনস্ট্রাকশনটা ডিএমদের একটু বলে দাও। ম্যাডাম, আপনার নির্দেশে আমরা মনোজ পন্থ কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্টার এন্ড ল্যান্ড ফাইন্যান্স এবং ল্যান্ড দুটোতেই প্রিন্সিপাল সেক্রেটারি আছে। তো আমরা 94 কলোনি যেটা স্টেট গভর্নমেন্ট ল্যান্ডে ছিল, আর 119টা যেটা অন্য স্টেট গভর্নমেন্ট ছাড়া অন্য ল্যান্ড রেকর্ড যেটা ছিল ওর মধ্যে সিচুয়েটেড ছিল। আমরা স্পেশাল এখানে ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়ে এটা অনুমোদন আপনি করে দিয়েছিলেন। রেগুলারাইজেশন সব কলোনিজ যত আছে আমাদের রাজ্যে, সব কলোনি রেগুলারাইজেশন হয়ে গেছে। গতকাল আপনি কিছুটা স্থানীয় যারা এখানকার কাছাকাছি জেলার থেকে রিফিউজি কলোনি থেকে কিছু লোকজন এসেছিলেন, আপনি কিছু জনকে জমি অধিকার পত্র আপনি ওদের হাতে দিয়েছেন, এবং এখান থেকে আমাদের প্রথম ফেজে 25,000 মানুষকে যেটা আমরা জমি অধিকার পত্র বা ল্যান্ড ডিড দেব এর সূচনা হয়েছে। এখন প্রত্যেক জেলা শাসক এখানে আছেন, আমরা মাঝে মাঝে ওদের সঙ্গে রিভিউ করেছি। না, তুমি একটা টার্গেট করে দাও, দেখো এরকম হবে না। একটা আমাদের টার্গেট করে দাও যে এই দিনের মধ্যে এই 25,000 শেষ হবে, দেন আর নেক্সট 25,000 শুরু হবে। আমাদের ফার্স্ট ফেজ কাজ যেটা আছে, আপনারা যেটা সার্ভে এবং আইডেন্টিফিকেশন কাজ হয়ে গেছে, আমরা আশা করছি 30 নভেম্বর মধ্যে আমাদের ফার্স্ট ফেজ কাজ আমরা কমপ্লিট করে দেব, এবং 15 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের হাতে আমাদের ল্যান্ড ডিড পৌঁছে যাবে। ম্যাম না, তাহলে তুমি আবার 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যে তুমি আরো 50,000 নিয়ে নাও, আর বাদ বাকি সবাইকে এটা করে দাও। তুমি একটা করে লেটার তাদের কাছে অন্তত পাঠাও যে আপনারা পাবেন, হয়তো একটু টাইম লাগছে প্রসেস করার জন্য, কিন্তু আপনার অন্তত এটা পাঠাও যে আপনাদের কলোনি স্বীকৃত হয়ে গেছে, আপনারা পাট্টা পাবেন, সময় মতো আপনাদের পৌঁছে দেওয়া হবে। এটা অন্তত লোকে জানলে কি হবে, সে একটা তার আনসার্টেনটি তার জীবনের থাকবে না, জীবনটাকে নিশ্চিন্ত করুন। আমরা এরকম একটা চিঠি যত কলোনিজ আছে সব রেগুলারাইজ হয়ে গেছে, প্রত্যেক কলোনিতে চিঠি আকারে আমরা পাঠাবো, এবং 15 ডিসেম্বরের মধ্যে আমাদের ফার্স্ট ফেজ কাজ কমপ্লিট হয়ে যাবে। চিঠিটা অন্তত পাঠিয়ে দাও যে আপনার হয়ে গেছে, সব চিঠি চলে যাচ্ছে। আর 15 ডিসেম্বরের মধ্যে আমাদের ফার্স্ট ফেজ যেটা আছে এই কাজ শেষ করে সবার হাতে যাতে ডিড পৌঁছে যায়, আমি জেলা শাসকদেরকে অনুরোধ করব এই কাজ দ্রুততার সঙ্গে করে দিতে,
এবং নেক্সট ফেজের কাজ 15 ডিসেম্বরের পরে টেক আপ করে আমরা 15 জানুয়ারির মধ্যে যাতে শেষ করতে পারি। গৌতম দা, আপনি আমাদের এটা একটু দেখে পরিকল্পনা রাখবেন নিতে যে হবে। চিঠিগুলো সব ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, পাচ্ছে কিনা কলোনিগুলো। একটা ইন্ডিভিজুয়াল চিঠি ম্যাম আপনারা যাদেরকে ঠিক আছে, সেটা আমরা আমরা কথা বলে নেব। ডিট দিয়েছি আপনি করে হ্যাঁ, দিয়েছেন, ওটা কথা বলে হ্যাঁ, নেব। আমরা দিয়ে দিচ্ছি। সুব্রত দার কিছু বলার আছে? বলবেন কিছু? বলুন। ও আলাদা বলবেন। পার্থদা, শোভনদা, জাভেদ, আলাদা কোথায় বলবো? আমি এখন পালাবো তো। আলাদা কোথায় বলবে? কমিটি তখন আলাদা করে মিটিং করতে পারছি না, যা প্রবলেম হচ্ছে। চা সুন্দরীটা মলয় দেখে নেবে। হ্যাঁ, হাউজিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে দেখে নেবে, লেবার ডিপার্টমেন্টের হাউজিং ডিপার্টমেন্ট। কতগুলো করেছো? সাত 7000 আইডেন্টিফিকেশন অলরেডি হয়েছে। দেখে নাও, কাজটা ফেলে রাখবে না, তাড়াতাড়ি করবে, টার্গেট নেবে। কি বলছিলে ইন্দ্রনীল তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনার বিজয়ের শুভেচ্ছা আমরা পেয়েছি এবং আমাদের তরফ থেকেও আপনাকে প্রণাম জানাই। আমি একদম স্পেসিফিক্যালি চন্দননগর নিয়ে কয়েকটা কথা বলবো, যেটা আপনারই অ্যানাউন্স করা। 2017 পয়লা জুন আপনি অ্যানাউন্স করেছিলেন যে চন্দননগরের যারা আলোকশিল্পী আছে তাদের জন্য বাংলায় প্রথম আলো হাব আপনি করবেন, এবং আমাদের শিডিউল টাইমেই একদম শেষ হতো। এই করোনার জন্য 5-6 মাস একটু ডিলেড হয়েছে, কিন্তু ওটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর 2-3 মানে খালি সাইনবোর্ডটা খালি লাগানো, যেহেতু সামনে জগদ্ধাত্রী পুজো, এই একটা আপনাকে জানিয়ে রাখলাম। আপনি যদি মনে করেন আপনার মতো মানে ওখানকার লোকজন খুব খুশি হবে, আলোকশিল্পীরা। হ্যাঁ, এখান থেকে এই একটা অ্যানাউন্স করেছিলেন, কমপ্লিট হয়ে গেছে। আপনি ওখানে বলেছিলেন যে ওখানকার অত্যন্ত একটা হেরিটেজ এরিয়া লাল দিঘি শেঠ পরিবারের সঙ্গে এবং ওখানকার মানুষের ইমোশনের সঙ্গে সাংঘাতিক রয়েছে। ওটাও আমরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ওটা কমপ্লিট করে বসে আছি। ওটাও আমরা মানে আপনার হ্যাঁ ওইটা রয়েছে। এবং আমাদের হাসপাতালের জন্য হেলথ ডিপার্টমেন্ট থেকে অ্যালটমেন্ট করে দিয়েছিল এবং তার টেন্ডারও হয়ে গেছে। আপনি যদি খালি শিলান্যাস করে দিন তাহলে আমরা খুব আমি দেখে নিই, না দেখে নিই করবো না, আমি দেখে নিয়ে আগে কাগজপত্র দেখে তারপর বলবো। হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র। আর আপনি নাম দিয়েছিলেন গঙ্গাশ্রী আর জলশ্রী রেস্তোরাঁ, সেটাও আমাদের রেডি হয়ে গেছে। এন্টায়ার ডিটেল কাগজ আমরা সিএসকে পাঠিয়ে দেবো। এখানে হট করে বললে আমি না দেখে না না না, আমরা আমাদের দপ্তর থেকে জেলা থেকে সিএসকে কাছে পাঠিয়ে দেবো ডিটেল কাগজ। রাজীব, তোমরা ফরেস্ট ট্যুরিজমটাকেও একটু এনকারেজ করো। তোমাদের ফরেস্টের কিন্তু অনেক, আমি ডিএমদের থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, সুন্দরবনে যে কৃষকরা বিশেষ করে মৎস্য চাষিরা গিয়েছিলেন, বাঘের থাবার কবলে পড়েছিলেন, কিন্তু তাদের যারা উদ্ধার করে নিয়ে এসছেন তাদের আমার অনেক অনেক অভিনন্দন, এবং তাদের একটু হেল্প করার জন্য আমি ডিএমকে বলবো, এবং সেই পরিবারগুলোকেও হেল্প করা হয়েছে। সঙ্গে সঙ্গে ডিএমরা অ্যাকশান নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মুর্শিদাবাদে একটা গঙ্গাডুবি হয়েছিল, বিসর্জন দিতে গিয়ে 5 জন মারা গিয়েছিলেন। ডিএম সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের নিয়ে তাদের পরিবারের 5 জনকেই সাহায্য করেছেন, বুদ্ধির পরিচয় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। এবং উত্তর দিনাজপুরেও নবী দিবস পালন করতে গিয়ে কয়েকজন বৈদ্যুতিকরণের কারণে মারা গিয়েছিলেন বা আহত হয়েছিলেন, সেখানে উত্তর দিনাজপুরের ডিএম সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশান নিয়ে কাজটা করেছেন। মেনি মেনি থ্যাঙ্কস। এইভাবেই আপনারা যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে নিজেরা উদ্যোগ নেন, সেটা খুব ভালো হবে। তাহলে রাজীব, আমি শেষ করি এখন। তাহলে দীপাবলি, ছট এবং জগদ্ধাত্রী সব ভালো করে করতে হবে, এবং একটা গাইডলাইন তৈরি করে 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, একটা আবার গ্রিন বেঞ্চের অর্ডার আছে, এনভায়রনমেন্টের। এটা দেখে নিয়ে রাজীবের এই আলাপনাটা মিটিং করে দেখে নিয়ে এই অর্ডারটা দিয়ে দেবে পুলিশদের সাথে বসে, যাতে সব পুলিশরাই সেই ইনস্ট্রাকশন মতো কাজটা করে। বাট এখন থেকে আপনারা এলাকায় কত পুজো হয়, পুজো কমিটিগুলোর সাথে কথা বলে দেখবেন, এখন থেকে বলে দিন যে স্পেস রাখবে না, এই স্পেস রাখবে, পুরো প্যান্ডেল হবে না। দুর্গাপুজো যেমন আমরা পুরো প্যান্ডেল করিনি, মুক্ত রেখেছিলাম, শুধু মায়ের চালাটা যেখানে আছে সেই জায়গাটা ঢেকে রেখেছিলাম, যাতে এলাকাটা মুক্ত থাকলে কি হবে, জীবাণুটা ছড়াবে না। মুক্ত রাখলে অনেক রোদ্দুর বাতাস টাতাস আসে, তো সেই জন্য আপনারা এখন থেকে পুলিশের যারা এসপিরা আছেন এলাকায় এলাকায় এটা বলুন, যারা প্যান্ডেল করে বা এ করে, পাড়ার সাথেও বড় পুজো হয়,
তারাও ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যেহেতু কোভিডটায় নভেম্বর মাসে আপনারা দেখেছেন ইউকে আবার 2রা ডিসেম্বর পর্যন্ত লকডাউন ডিক্লেয়ার করেছে, ইটালিও ডিক্লেয়ার করেছে। সুতরাং আমরা তো বুঝতে পারছি না কি হবে ফিউচারে। সুতরাং আমাদের দেখতে হবে যে যাতে এটা না বাড়ে, সেই জন্য পুজো যারা করবেন তারা ইনিশিয়েটিভ নেবেন ফাঁকা জায়গা রাখতে, যাতে 4 জন মানুষ গেলেও অঞ্জলি দিতে গেলেও যাতে স্প্রেডটা না হয়, এটা নজরে রাখবেন। আর মাস্কটা যাতে সকলে পরে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, এগুলো নিয়ে একটু লোকাল মিটিং এসপিরা তো করে নিতেই পারেন, তারা তো জানে তাদের আন্ডারে কত ক্লাব আছে, কত পুজো কমিটি আছে, বসে বসে কথা বলে নেবেন একটু। তাহলে মিটিং শেষ করছি।